হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের তড়িৎ রসায়নের 11 নম্বর লেকচারে। আমরা আমাদের এই চ্যাপ্টারের একদম শেষের দিকে চলে আসছি। আসলে আজকে আমরা নানুর সমীকরণের যতগুলো ম্যাথ আছে রিটেন টাইপের সবগুলো আমরা সলভ করে ফেলবো। আগামী ক্লাসে যেন আমরা পুরো চ্যাপ্টারের উপরে এমসিকিউ এগুলো সলভ করতে পারি আর সিকিউ সলভ করতে পারি। কেমন? আমি একটু আমার এন্ড থেকে চেক করে দেখি যে সব ঠিকঠাক মতো আছে কিনা। একটা সেকেন্ড জাস্ট আমাকে সময় দিও। ওকে, কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? হ্যাঁ, আমার এন্ড থেকে সব ঠিকঠাক মতো আছে। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আমি আশা করতেছি তোমরা সবাই হচ্ছে যে আগের লেকচারটা দেখে আসছো, কারণ আগের লেকচার কিন্তু অবশ্যই দেখা থাকা লাগবে এই লেকচার দেখার আগে। তারপর আমি তোমাকে একটু সূত্রগুলো একবার মনে করাই দিব, তারপর আমি ম্যাথে চলে যাব। কেমন? তাহলে সরি, এটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 11। ঠিক আছে, তাহলে চলো অ্যাট ফার্স্ট আমি তোমাকে ফর্মুলাগুলো একবার একটু রিভিশন দেওয়াই দিই যে আমাদের আসলে কী কী ফর্মুলা ছিল এই নার্নোস ইকুয়েশনে। কেমন? তাহলে চলো আমি, যদিও এটা আসলে দরকার নাই, গত ক্লাসে তোমাদেরকে সামারি করেই দিছিলাম, তারপরে তোমাদেরকে চলো আমি একটাবার এখানে একটাবার জাস্ট তোমাদেরকে আমি একটু রিভিশন করাই দিই যে আমাদের ফর্মুলা রিভিউ এখানে কি কি ফর্মুলা ছিল। ঠিক আছে? আচ্ছা, তো নানো সমীকরণ কখন ইউজ হবে? যদি তড়িৎ বিশ্লেষ্যগুলোর ঘনমাত্রা 1 মোলার না হয়, অথবা তড়িৎ বিশ্লেষের ঘনমাত্রা যদি দেওয়া থাকে। আর তড়িৎ বিশ্লেষের ঘনমাত্রা দেওয়া না থাকলে কিন্তু নর্মাল সূত্রটা, অর্থাৎ ই অফ অ্যানোড জারণ বিভব প্লাস ই অফ ক্যাথোড রিডাকশন বা বিজারণ বিভব। কেমন? আচ্ছা, তো আমরা যদি একটা বিক্রিয়া দেখতে চাই, একটা যদি বিক্রিয়া দেখি, এখানে বিক্রিয়াটা ছিল এরকম, এক্স এ ওয়াই বি প্লাস, এখান থেকে কি তৈরি হচ্ছিল, এক্স এ প্লাস তৈরি হচ্ছিল, এক্স এ প্লাস আর তৈরি হচ্ছিল কিন্তু ওয়াই অফ বি। তো এই বিক্রিয়াটার জন্য আমরা ই সেল ইকুয়াল টু নানোর সমীকরণ অনুসারে ই সেল ইকুয়াল টু আমরা কি পাইছিলাম, ই সেল যেটা আছে আমাদের ই সেল, এটা ইকুয়াল টু পাইছিলাম ই সেল নট তারপরে মাইনাস 2.303 আর টি ডিভাইডেড বাই কি আসতো এখানে, ডিভাইডেড বাই আসতো এখানে ইএফ আসতো, ডিভাইডেড বাই এখানে আসছিল কত, ইএফ। আর কি ছিল এখানে, লগারিদম অফ কিউ ছিল। সো আমরা চাইলে কিউটাকে কি লিখতে পারি, দেখো তো এখানে এই জিনিসটাকে যদি আমরা, এই যে লগারিদম আমরা কিউ জানি, আমরা সবাই বিক্রিয়া অনুপাত বোঝাচ্ছে, তাহলে কিউটাকে আমরা কি লিখতে পারতাম, এই যে উৎপাদের আয়ন ডিভাইডেড বাই বিক্রিয়কের আয়নের ঘনমাত্রা। তাহলে কিউটাকে আমরা লিখতে পারতাম এখানে আমার যে উৎপাদের আয়ন আছে, অর্থাৎ এ প্লাসের ঘনমাত্রা পাওয়ার বস্তু এখানে এক্স, আর এখানে নিচে লিখতাম বি প্লাসের ঘনমাত্রা পাওয়ার বস্তু এখানে ওয়াই। তার মানে উৎপাদের আয়নের ঘনমাত্রা ডিভাইডেড বাই কি বলতো, বিক্রিয়কের আয়নের ঘনমাত্রা। এটা একটা সূত্র ছিল, সেটা হচ্ছে আমাদের নান্নর সমীকরণ। আচ্ছা, এরপর হচ্ছে আমরা, তবে এই সূত্রগুলো আমরা কখন ইউজ করবো, যদি আমার দুইটা তড়িৎদ্বার দেওয়া থাকে। কয়টা তড়িৎদ্বারের কথা উল্লেখ থাকে? দুইটা তড়িৎদ্বারের কথা উল্লেখ থাকে। সিঙ্গেল তড়িৎদ্বার হলে কী হবে সেটা আমি তোমাকে দেখা দিচ্ছি। আচ্ছা, এরপরে আমরা ইনট সেল যেটা ছিল, ইনট সেল, এটার মেইন সূত্র কী হইতো, যে ইনট অফ মানে অ্যানোডের প্রমাণ অবস্থায় জারণ বিভব। আর ইনট সেল এটা কিন্তু একটা ফিক্সড ভ্যালু, কারণ এর প্রমাণ অবস্থায় সবসময় এই ইনট সেলটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, একটা ফিক্সড ভ্যালু। মানে দুইটা দুইটা তড়িৎদ্বারের জন্য, ধরো তুমি যদি জিঙ্ক আর কপারকে নাও, তাহলে ইনট সেলটা তাদের জন্য ফিক্সড 1.10 আসবে। আবার যদি তুমি জিঙ্ক আর সিলভারকে নাও, তখন আরেক ধরনের ইনট সেল আসবে, বাট ওটা ফিক্স থাকবে। কেমন? আচ্ছা, তারপর মানে এটা ঘনমাত্রা পরিবর্তনের সাথে ইনট সেলটা পরিবর্তন হবে না। ঘনমাত্রা পরিবর্তনের সাথে কে পরিবর্তন হবে বলো তো, ই সেলটা পরিবর্তন হবে। আচ্ছা, ইনট অফ ক্যাথোড, আর এখানে কি বস্তু বলো তো, এখানে বস্তু রিডাকশন বা বিজারণ বিভব। আর এই সূত্রটাকে আমরা আরেকটাভাবে কীভাবে লিখতে পারতাম, এই যে 2.303 আর টি লগারিদম অফ, জাস্ট আমরা কিউয়ের জায়গায় কি লিখতে পারতাম বলো তো, এখানে ওই যে সাম্য ধ্রুবক কে লিখে দিতাম। দেখো তোমাদের মনে আছে কিনা। তাহলে ইনট সেলের কিন্তু আমাদের বেসিক্যালি দুইটা সূত্র ছিল ইনট সেলের। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ইনট সেলের আমাদের দুইটা সূত্র ছিল। আচ্ছা, এছাড়াও আমরা এই যে পিএইচ যদি বের করতে চাইতাম, তাহলে একটা সূত্র কিন্তু ছিল, ই সেল ইকুয়াল টু কত হইতো বলো তো, ই সেল ইকুয়াল টু ছিল 0. মানে শর্টকাট আর কি, 0.0591 গুণন কত হইতো এখানে, গুণন এখানে হইতো পিএইচ হইতো। এটাও আমাদের একটা ফর্মুলা এখানে আমরা শিখছিলাম। আচ্ছা, দেন যদি আমার সিঙ্গেল তড়িৎদ্বার থাকে, যদি আমার কি থাকে, যদি আমার এখানে সিঙ্গেল তড়িৎদ্বার থাকে, অর্থাৎ তোমাকে যদি একটা তড়িৎদ্বারের কথা বলে আর এটার যদি জারণ বিভব বা বিজারণ বিভব বের করতে বলে, ধরো সিঙ্গেল তড়িৎদ্বার আছে, কেমন, আমার প্রশ্ন তাহলে কী দেওয়া আছে, একটা সিঙ্গেল তড়িৎদ্বার দেওয়া আছে। তো সিঙ্গেল তড়িৎদ্বার দিয়ে ধরো আমাকে কি জানতে চাইছে, জারণ বিভব জানতে চাইছে। তাহলে ই অফ আমাকে জানতে চাইছে এখানে অ্যাকচুয়ালি ই অফ ধরো জারণ বিভব, তার মানে কি হবে, ই অফ এ থেকে এ প্লাস। তাহলে এটা ইকুয়াল টু কত হবে, ই অফ এ থেকে এ প্লাস, বাট এটা প্রমাণ অবস্থায়। তারপর হচ্ছে মাইনাস, এই জিনিসটা বসে যাবে তোমার কাছে এখানে, লগারিদম এটা বসে যাবে।
একটা জিনিস দেখো, তোমাদেরকে বলছিলাম না, যদি জারণ বিভব বের করতে বলে তাহলে ঘনমাত্রা উপরে বসে না নিচে বসে? জারণ বিভব বের করতে বললে ঘনমাত্রা উপরে বসে না নিচে বসে? বলো তো দেখি। যদি জারণ বিভব বের করতে বলে সেই ক্ষেত্রে কিন্তু আমার ঘনমাত্রা এখানে উপরে বসবে, অর্থাৎ এখানে এ প্লাস হবে আর এখানে এক্স হবে। দেখো জিনিসটা এখানে বোঝা গেছে কিনা? ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, একটু আমাকে একটু সময় দাও, আমার একটু দরজা কে ব্যাগ দিচ্ছি, একটু দেখে আসি আমি। ভাই এক্সট্রিমলি সরি, আসলে সবাই ঘুম তো বাসায়, ওই জন্য বেল দিচ্ছিল বারবার, এটা খুলতে গেছিলাম। এক্সট্রিমলি সরি ভাই। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো এরপরে আমরা যদি বিজারণ বিভব বের করতে বলে তাহলে কীভাবে বের করতাম জানি? ই অফ বি প্লাস থেকে বি, আর এখানে আমরা লিখতাম প্রমাণ অবস্থায় বি প্লাস থেকে বি, আর এই জায়গায় আমরা এই জিনিসটাকে লিখে দিতাম। বাট তোমরা আমাকে একটু বলো তো, যখন তুমি বিজারণ বিভব লিখতা তখন ঘনমাত্রাকে উপরে লিখতা না নিচে লিখতা? বিজারণ বিভবকে লেখার সময় ঘনমাত্রাকে উপরে লিখতে হয় নাকি নিচে লিখতে হয়? বিজারণ বিভব বের করার, আচ্ছা, তুল্য সংখ্যা কীভাবে বের করতে হবে সেটা আমি শিখাই দেবো, টেনশন নিও না। কেমন? ঘনমাত্রাকে এখানে কিন্তু নিচে লিখতে হবে, রাইট? আমরা সবাই জানি বিজারণ বিভব বের করার সময় ঘনমাত্রাকে কোথায় লিখতে হয়? নিচে লিখতে হয়। এটা আমরা গত ক্লাসে প্রমাণও করে আসছি। বিজারণ বিভব বের করার সময় ঘনমাত্রাকে লিখতে হবে নিচে। ঠিক আছে, ওকে, ভেরি গুড। তাহলে আমাদের এইগুলো ছিল আমাদের ফর্মুলা। আমরা তাহলে চলো ম্যাথে চলে যাই। ম্যাথে চলে গেলে আমাদের অনেকটাই সহজ হবে। যেমন এই ম্যাথটা দেখে আসো, আমরা প্রথমে একটা আমাকে ম্যাথ দিছে। দেখো আমাকে এখানে কিন্তু এই ম্যাথটার কোষ সংকেত তোমাকে সরাসরি দেওয়া আছে। এই ম্যাথের কোষ সংকেতটা তোমাকে এখানে দেওয়া আছে। কোষ সংকেত বলতে পারো, হ্যাঁ, এটা কোষ সংকেত তোমাকে এখানে সরাসরি দেওয়া আছে। ওকে, তো বলতেছে এই কোষের বিক্রিয়াটি সাম্যাবস্থায় পৌঁছালে কে ইকুয়াল টু কত? সাম্যাবস্থায় পৌঁছালে সাম্য ধ্রুবক যেটা আছে কে ইকুয়াল টু কত? এখন কে বের করার জন্য তোমার আসলে অ্যাকচুয়ালি কী লাগে বলো তো? ইনট সেল প্রয়োজন হয়, কারণ ইনট সেলের সাথে কিন্তু কে সম্পর্ক আছে একটা। আবার এখানে জিঙ্কের যা প্রমাণ জারণ বিভব এবং কপারের প্রমাণ বিজারণ বিভব দেওয়া আছে। একটা জিনিস আমাকে বলো, এখানে জিঙ্ক কিন্তু কী হিসেবে কাজ করতেছে? জিঙ্ক কাজ করতেছে এখানে অ্যানোড হিসেবে, আর কপার কী হিসেবে কাজ করতেছে বলো তো? এখানে কপার কাজ করতেছে এখানে ক্যাথোড হিসেবে, রাইট? তাহলে যদি আমি অ্যাট ফার্স্ট যদি ইনট সেলটা বের করতে চাই, অ্যাট ফার্স্ট যদি আমি কি বের করতে চাই? ইনট সেল, তাহলে ইনট সেল ইকুয়াল টু কি আসবে? অ্যানোডের জারণ বিভব। আমি ভেঙে ভেঙে করাই আসো। অ্যানোডের জারণ বিভব প্রথম দু একটা অঙ্ক ভেঙে ভেঙে করাবো, পরে আমরা ডাইরেক্ট লিখতে পারবো। ই ক্যাথোডের বিজারণ বিভব, ক্যাথোডের বিজারণ বিভব, আর এটা প্রমাণ অবস্থায়। তা তোমরা আমাকে বলো এখানে অ্যানোড হিসেবে কাজ করতেছে কোনটা? জিঙ্কটা। তাহলে এখানে আসবে ই নট অফ জিঙ্ক থেকে জিঙ্ক 2+, আর প্লাস ক্যাথোড হিসেবে কাজ করতেছে কোনটা? কপার। তাহলে ই নট অফ বিজারণ বিভবকে লিখতে হয় কপার 2+ থেকে কপার। এগুলো আমরা শিখছি আগে, তাই না? এগুলো আমরা আগে শিখছি। এখন দেখো জাস্ট সিম্পল, তুমি যদি এখানে ভ্যালু বসাই দাও, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এই ভ্যালু দেওয়া আছে কত? দেখো, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এই ভ্যালু দেওয়া আছে 0.76। জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এই ভ্যালু দেওয়া আছে কত? 0.76 প্লাস কপার 2+ থেকে কপার, এই ভ্যালু দেওয়া আছে কত? 0.34। তাহলে এখানে কত চলে আসবে বলো তো? 1.10 ভোল্ট চলে আসবে। বাট তাহলে এটা কী বের করলাম আমরা? এটা বের করলাম আমরা ইনট সেলটা বের করে ফেললাম। ইনট সেলটা কত হবে? আমাকে সাম্য ধ্রুবক বের করতে বলছে। তো সাম্য ধ্রুবকের সাথে সূত্র আমরা সবাই জানি,
যে ই নট সেল এটা ইকুয়াল টু কত হয়ে থাকে, একটু আগে লিখে আসছি আমরা 2.303 RT ডিভাইডেড বাই হচ্ছে ইএফ, ডিভাইডেড বাই হচ্ছে কত ইএফ, ডিভাইডেড বাই হচ্ছে ইএফ, আর এখানে হচ্ছে লগারিদম অফ কে হয়ে থাকে। এখন তুমি যদি ই কত সেটা দেখতে চাও, তুমি ইটা ইজিলি বের করে ফেলতে পারো, তুমি চাইলে বিক্রিয়া আকারও লিখতে পারো এখানে, তাহলে তোমার ইটা বের করাটা সহজ হবে। যেমন এখানে অ্যানোডের মধ্যে কি বিক্রিয়া করতেছে দেখো, অ্যানোডের মধ্যে, এখানে অ্যানোডের মধ্যে জিঙ্ক সলিড অবস্থা থেকে তার 2টা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, সেখানে জিঙ্ক 2+ অ্যাকুয়াসে কনভার্ট হচ্ছে, রাইট। তাহলে তোমরাই আমাকে বলো তো এখানে ইলেকট্রন কয়টা ছাড়তেছে, আর ক্যাথোডের মধ্যে কি রিয়াকশন করতেছে? ক্যাথোডের মধ্যে ঘটবে তোমার কাছে এখানে আমাদের যে কপার 2+ অ্যাকুয়াস আছে, সে হচ্ছে তোমার 2টা ইলেকট্রন গ্রহণ করতেছে, গ্রহণ করে সে কপার সলিডে কনভার্ট হচ্ছে। তাহলে দেখো এখানে কয়টা ইলেকট্রন করে আদান প্রদান হচ্ছে, 2টা ইলেকট্রন করে আদান প্রদান হচ্ছে। তাহলে এখানে ই কত হবে, তুল্য সংখ্যা হবে 2 হবে, রাইট। তাহলে এখন দেখো আমাকে কে বের করতে হচ্ছে, তাহলে আগে চলো আমি ভ্যালুগুলো এখানে বসাই দিই। যেমন ইনট সেল, এটার ভ্যালু কত, ইনট সেলের ভ্যালু হচ্ছে 1.10। আর এরপরে দেখো এইখানে যদি আমি ভ্যালু বসাই, এই জায়গায় চলো আমি ভ্যালু বসাই দিয়ে আসো, তাহলে 2.303 আর হচ্ছে তোমার 8.314। টেম্পারেচার দেওয়া আছে কত এখানে, টেম্পারেচার কোয়েশ্চনে দেওয়া আছে নাই, তাহলে আমরা 25°C বা 298 কেলভিন ধরে নিব। ই হচ্ছে 2, এফ হচ্ছে তোমার 96,500, আর এখানে আছে ইন্টু দিয়ে লগারিদম অফ কে। সো তুমি এখানে এন্টি লগ করে এটা বের করে ফেলতে পারবা না, কে এর ভ্যালুটা কত হবে। দেখি কে এর ভ্যালুটা কত হবে আমাকে বলো তো এখানে, এখানে কে এর ভ্যালুটা আমার কাছে কত আসবে, অ্যান্টি লক করে কিন্তু আমরা ইজিলি বের করে ফেলতে পারি। চলো আমি তোমাকে ক্যালকুলেটারে করে দিয়ে আসো এটা কত আসবে, চলো আমি তোমাকে দেখাই দিই। এটা আসবে আমাদের 1.10 গুণন 2 গুণন 96,500 ডিভাইডেড বাই 2.303 8.314 ইন্টু 298, আর এটাকে তুমি জাস্ট অ্যান্টি লক করে দাও, তাহলে আনসার চলে আসছে 1.61। আনসার চলে আসছে কত, 1.6122। এখানে আনসার চলে আসছে আমার কাছে 1.6122 10⁻, 1.61 ইন্টু 10⁻37। এটা হচ্ছে আমার কাছে কে এর আনসার চলে আসছে। তোমরা একটু চেক করে দেখিও তো আনসারটা ঠিক আছে কিনা, একটু তোমরা তাহলে চেক করে দেখিও আনসারটা ঠিক আছে কিনা। আমি একবার চেক করে দেখি, 2.303 ইন্টু 8.314 ইন্টু 298 ডিভাইডেড বাই 2 গুণন 96,500, এটাকে ইনভার্স করে দিলাম ইন্টু 1.10, এটাকে অ্যান্টিলক করে দিছি। হ্যাঁ ঠিকই আছে, ওকে। তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার, এটা হচ্ছে আমার কাছে তাহলে এখানে আনসার। তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাবো, আসো আমরা চলো নেক্সট অঙ্কে চলে যাই। দেখো নেক্সট অঙ্কে আমাকে কী বলা হচ্ছে, হ্যাঁ লগকে কীভাবে বের করব। এই যে দেখো তুমি এখান থেকে একটা লগারিদম অফ কে এর ভ্যালু পাবা না, এই জায়গা থেকে একটা এখানে ক্যালকুলেট করে লগারিদম অফ কে ভ্যালু পাবা। তো ধরো এরকম যদি হয় যে আমার ধরো তোমার কাছে এখানে এরকম, আমি তোমাকে দেখাই, ধরো এরকম একটা একটা কাজ করে আসো, নতুন পৃষ্ঠায় দেখে আসো, তাহলে তোমার বুঝতে সুবিধা, বা এখানে দেখা দিতে পারি, এখানে দেখা দিতে পারি। আসো, একজন একটা প্রশ্ন করছো যে লগ এর ভ্যালু কীভাবে বের করবো। ধরো এখানে এক্স ইকুয়াল টু লন ওয়াই দেওয়া আছে, তাহলে ওয়াই ইকুয়াল টু কত হয় জানো, ওয়াই ইকুয়াল টু হয় লনকে যদি এই পাশে নিয়ে আসো না, এন্টি লন করো না, তাহলে সেটা অ্যাকচুয়ালি e⁻x হয়ে যায়। বা তোমার ধরো এখানে এক্স ইকুয়াল টু লগারিদম অফ ওয়াই দেওয়া আছে, তো তুমি যদি এখানে ওয়াই বের করতে চাও, মানে লগকে যদি এই পাশে আনতে চাও, তাহলে আসলে এটা 10⁻ হয়ে যায়, 10⁻x। বুঝতে পারছো, এটা একটা বেসিক ম্যাথমেটিক্যাল ফর্মুলা। তার মানে তোমার যদি কি হয়, এখানে তুমি তো লগারিদম অফ কেয়ার ভ্যালু পাবা, লগারিদম অফ কেয়ার একটা ভ্যালু আসবে, তাহলে তুমি চাইলে ইয়াতে ডাইরেক্ট কী করতে পারো ক্যালকুলেটারে, এই যে শিফট দিয়ে লগ দিতে পারো, শিফট দিয়ে লগ, তাহলে সেটা অ্যান্টি লগ হয়ে যাবে। অথবা ওই যে আনসারটা আসবে সেটাকে যদি 10⁻ করে দাও, তাহলে সেটাও কিন্তু কেয়ার ভ্যালুটা নির্দেশ করবে। বুঝতে পারছো? শুভ প্রশ্ন করছিলাম, বুঝছো কিনা দেখো। ঠিক আছে, তারপর চলো নেক্সট অঙ্কে যাই। দেখো আমাকে অঙ্ক কী বলতেছে এখানে, জিঙ্ক আর 2 সিলভার প্লাস থেকে এরকম আমাকে তৈরি হচ্ছে। তা আমার কোয়েশ্চনে দেখো কী দেওয়া আছে, এই যে সিলভার প্লাস আছে, সিলভার প্লাস, এই সিলভার প্লাসটার ঘনমাত্রা তোমার কোয়েশ্চনে দেওয়া আছে, ঘনমাত্রা সিলভার প্লাসের ঘনমাত্রা তোমার কোয়েশ্চনে এখানে দেওয়া আছে। দেখো অন্যদিকে জিঙ্ক 2+ যেটা আছে, এই জিঙ্ক 2+এর ঘনমাত্রাও কিন্তু দেওয়া আছে, ঠিক আছে, জিঙ্ক 2+এর ঘনমাত্রা দেওয়া, ইনট সেলও দেওয়া আছে, আর ই সেল বের করতে বসে। তাহলে একটা জিনিস আমাকে প্রশ্ন করে একটু করে বলো তো, এখানে আমি যদি জিজ্ঞেস করি ই কত হবে, তাহলে তুমি বলবা ভাই আপনি অ্যানোডের বিক্রিয়া আর ক্যাথোডের বিক্রিয়া লিখেন, তাহলে অটোমেটিক্যালি ই আপনি পেয়ে যাবেন। যেমন অ্যানোডের বিক্রিয়া কী ঘটবে, এখানে জিঙ্ক সলিড অবস্থা থেকে
সে দেখো 2টা ইলেকট্রনকে ছাড়তেছে, ছাড়ার পরে সে এখানে জিঙ্ক 2+ অ্যাকুয়াসে কনভার্ট হচ্ছে। আর অন্যদিকে তুমি যদি ক্যাথোডের বিক্রিয়া লিখতে চাও, ক্যাথোডে কী করতেছে এখানে, ওই যে 2 সিলভার প্লাস আছে, দেখো 2 সিলভার প্লাস আছে অ্যাকুয়াস অবস্থায়, সে হচ্ছে তোমার 2টা ইলেকট্রনকে গ্রহণ করবে, ইলেকট্রনকে গ্রহণ করে 2 সিলভার সলিড অবস্থায় পরিণত হবে। তাহলে আমাকে বলো তোমরা এখানে ই কত হবে? তোমরাই বলবা তাহলে এখানে ই হবে ভাই 2 হবে এখানে, কিন্তু 2টা ইলেকট্রন আদান প্রদান করতেছে। তাহলে এখন নার্নস সমীকরণ ইউজ করে ফেলো, তাহলে তোমার কিন্তু কাজ হয়ে যাবে এখানে। যেমন আমি যদি এখানে নার্নস্ট ইকুয়েশন ইউজ করতে চাই, তাহলে দেখো এই জায়গায় কি আসবে, ই সেল, এটাই আমাকে বের করতে বলছে। এটা ইকুয়াল টু হবে ই নট সেল, অর্থাৎ প্রমাণ অবস্থায় কোষ বিভব মাইনাস 2.303 RT ডিভাইডেড বাই আসবে ইএফ, ডিভাইডেড বাই কত আসবে এখানে, ডিভাইডেড বাই আসবে এখানে ইএফ, ডিভাইডেড বাই আসবে এখানে ইএফ, আর এখানে আসবে লগারিদম অফ কিউ। আমি সূত্রটাকে লিখে ফেলছি কেমন। তারপরে তুমি কি করবে, এখানে ইনট সেলের ভ্যালু দেওয়া আছে কত, 1.56। এই যে দেখো আমার ইনট সেল দেওয়া আছে এখানে, এই যে 1.56 দেওয়া আছে ইনট সেলটা, তো বসাইছি মাইনাস এখানে টেম্পারেচার কোয়েশ্চনে দেওয়া আছে, কোয়েশ্চনে নেওয়া আছে টেম্পারেচার 25 ডিগ্রি। তাহলে তুমি চাইলে শর্টকাট ইউজ করতে পারো, বাট আমি রিকমেন্ড, মানে শর্টকাট বলতে ওই যে 0.0591 এটা বসাই দিতে পারো। তবে আমি রিকমেন্ড করবো যে এইচএসসিতে আসলে তুমি একটু যেন ফুল ভেঙে ভেঙে করো। এডমিশনে তুমি শর্টকাটটা ইউজ করিও, বাট এমসিকিউতে ইউজ করতে পারবা, বাট এখানে আসলে ডাইরেক্ট ভ্যালু বসায় বসায় করো। 8.314, টেম্পারেচার আছে 298, তারপর তোমার কাছে এখানে হচ্ছে ইএফ, ই কত হবে বলো, তাহলে ই হবে 2, এফ হবে 96,500, আর এখানে লগারিদমও আমি কিউটা এখন বসাচ্ছি দেখো। আচ্ছা দেখো এখান থেকে আমার অ্যাকচুয়ালি কিউ ইকুয়াল টু কত হবে, তুমি চাইলে এখানে বসাতে পারো, দেখো কিউ ইকুয়াল টু কত হবে, উৎপাদের আয়ন ডিভাইডেড বাই বিক্রিয়কের আয়ন। তো আমাকে বলো এখানে উৎপাদে কোন আয়নটা আছে, উৎপাদে আছে জিঙ্ক 2+ আয়ন, তাহলে উপরে বসবে জিঙ্ক 2+ আয়নের ঘনমাত্রা, আর নিচে বসবে সিলভার প্লাস আয়নের ঘনমাত্রা। বাট সিলভার প্লাস আয়নের ঘনমাত্রার উপরে একটা স্কোয়ার বসবে না, দেখো তো সিলভার প্লাস আয়নের ঘনমাত্রার উপরে একটা স্কোয়ার বসবে না। কেন স্কোয়ার বসবে, কারণ এখানে দেখো একটা 2 আছে, দেখছো এখানে এটার মূল সংখ্যা কত, মূল সংখ্যা হচ্ছে 2। তা আমরা বলছি না তোমাকে, এখানে দেখো এখানে, এখানে দেখো আমি সূত্র পড়ানোর সময় পড়েছি, যদি মূল সংখ্যা এক্স থাকে তাহলে পাওয়ার আকারে এক্স বসে, মূল সংখ্যা ওয়াই থাকলে পাওয়ার আকারে কত বসে, ওয়াই বসে। তাহলে এখানে দেখো এখানে যেহেতু সিলভার প্লাসের আগে 2 আছে, তাহলে জিঙ্কের আগে কিন্তু 1 আছে, তাই জিঙ্কের আগে পাওয়ার 1 দেওয়া মানে যে কথা, না দেওয়া মানে সেম কথা। বাট সিলভারের আগে 2 আছে, তাই সিলভার প্লাসের এখানে আমি একটা স্কোয়ার বসাইছি। তো স্কোয়ার বসানোর পরে এখন তো সোজা অঙ্ক, এখন জাস্ট তোমার ভ্যালু বসানোর পালা। তাহলে আমি জাস্ট এই ভ্যালুটাকে চলো একটু করে কপি করি এখানে, এই ভ্যালুটাকে জাস্ট আমি একটু কপি করলাম এখানে, নিচে আনলাম, 1 সেকেন্ড। দেখো জাস্ট তুমি এখন ভ্যালু বসাই দিবা, তাহলে তোমার আনসার হয়ে যাবে। দেখো লগারিদম অফ, এখানে ভ্যালুটা বসাই দিয়ে আসো, যে জিঙ্ক 2+ ঘনমাত্রা কত, 0.002, তাহলে এটা হচ্ছে 0.002, 0.002। সিলভার প্লাস হচ্ছে 0.02, 0.02, বাট এটার উপর একটা স্কোয়ার আছে। তাহলে দেখো তো এখানে এই ভ্যালুটা কত আসে, এইখানে যে ক্যালকুলেশন করতেছি আমরা, এই ভ্যালুটা কত আসে, এই ভ্যালুটা কত আসে দেখো, 1.56 মাইনাস 2.303 ইন্টু 8.314 ইন্টু 298 ডিভাইডেড বাই 2 × 96,500, আর ইন্টু লগারিদম অফ তোমার হচ্ছে এখানে 0.002 ডিভাইডেড বাই 0.02 এটার স্কোয়ার। তাহলে এই ভ্যালুটা আসবে 1.539, এই ভ্যালুটা কত আসছে, 1.539 ভোল্ট। আচ্ছা একজন একটা প্রশ্ন করছো, অ্যাসিড মিশ্রিত পানির জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোড ক্যাথোডে কী হবে। এটা তোমাদের কিন্তু শর্টকাটে শিখাইছিলাম তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে, তাই না। অ্যাসিড মিশ্রিত পানি, তাহলে সেখানে H2SO4 আছে, তাহলে অবভিয়াসলি ক্যাথোডে হাইড্রোজেন জমা হবে। আর তোমার যদি তুমি কি রাখো, সালফেটকে রাখো, তাহলে ওখানে কী হবে বলো তো, এখানে সালফেট আছে আর কি, আরটা অ্যানোডে, তাহলে তোমার এখানে অক্সিজেন জমা হবে, তাই না, যেহেতু পানি আছে, পানির মধ্যে অক্সিজেন আছে, ওএইচ আছে আর কি জন্য। তাহলে একজন যে প্রশ্নটা করছো, অ্যাসিড মিশ্রিত জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোড ক্যাথোডে কি উৎপন্ন হবে, ক্যাথোডে হাইড্রোজেন উৎপন্ন হবে, অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হবে। ঠিক আছে, ওকে, তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই, আসো চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো এই কোষের বিক্রিয়ার ফলে কী পরিমাণ মুক্ত শক্তির পরিবর্তন ঘটবে, মানে ডেল্টা জি কত হবে সেটা তোমার বের করতে বসে, আর প্রমাণ অবস্থায় মুক্ত শক্তির পরিবর্তন কত হবে তাও নির্ণয় করো। মানে স্বাভাবিক অবস্থায় মুক্ত শক্তির পরিবর্তন কত হবে, ডেল্টা জি বের করতে বসে, আবার ডেল্টা জি নটটাও বের করতে বসে। তো এটা তো খুব সোজা, তাই না। আমাকে বলো একটু করে এখানে কোষ সংকেত দেওয়া আছে কিনা,
এখানে অবশ্যই কোষ সংকেত দেওয়া আছে। সো আর এখানে তাহলে আমার স্বাধীনতা নাই অ্যানোড ক্যাথোড নিজে বাছাই করার। যদি প্রশ্ন যদি কোষ সংকেত বা কোষ বিক্রিয়া দেওয়া থাকে তাহলে আমাকে সেই অনুযায়ী অ্যানোড ক্যাথোড ধরতে হবে। তো এখানে অ্যানোড হিসেবে জিঙ্ক কাজ করতেছে, ক্যাথোড হিসেবে কপার কাজ করতেছে। খুব ভালো কথা। এখন তোমরা আমাকে একটু করে বলো তো, মুক্ত শক্তি একটা বলছে শুধু মুক্ত শক্তির পরিবর্তন, শুধু মুক্ত শক্তির পরিবর্তন যেটাকে আমরা ডেল্টা জি বলছি, আর একটা বলছে প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন যেটাকে আমরা ডেল্টা জি নট বলছি। তো ওই দুটা বের করার জন্য কিন্তু আমার ই সেল দরকার আর হচ্ছে ইনট সেল দরকার, রাইট? ই সেল দরকার আর কি দরকার? ইনট সেল দরকার। তো আমরা যদি বের করতে চাই, খেয়াল করে দেখো আমরা কিভাবে বের করতে পারি। চলো আসো সলিউশন করি, আসো সলিউশন। তাহলে একটা জিনিস দেখো তো, এখানে এটা কিন্তু আমাকে কিন্তু এটা কি দেওয়া আছে, প্রমাণ অবস্থায় এই ভ্যালুগুলো দেওয়া আছে। তাহলে আমি যদি এখানে ইনট সেলটাকে যদি বের করতে চাই, ইনট সেল, তাহলে তোমরা একটু আমাকে বলো এখানে জারণ কার হচ্ছে? জারণ হচ্ছে কিন্তু জিঙ্কের। তাহলে জিঙ্কের জারণ বিভব লিখবো ইনট, ইনট জিঙ্ক থেকে জিঙ্ক 2+, মানে প্রমাণ অবস্থায় জিঙ্কের জারণ বিভব। এটা গেছে অ্যানোডের। প্লাস ক্যাথোডের, তাহলে আমি বিজারণ বিভব লিখবো। তাহলে ক্যাথোড হিসেবে কাজ করতেছে কপার, তাহলে কপার 2+ থেকে কপার, আর এটা হচ্ছে প্রমাণ অবস্থায়। তাহলে আমাকে তোমরা একটু করে বলো, প্রমাণ অবস্থায় এই ভ্যালুটা দেওয়া আছে কত? 0.76, 0.76। আর এখানে বিজারণটা দেওয়া আছে কত? 0.34। বেসিক্যালি যেটা কত আসবে? 1.10 ভোল্ট আসবে। তাহলে আমি ইনট সেলটা পেয়ে গেছি। তাহলে আমার এখন কিন্তু এই যে প্রমাণ অবস্থায় মুক্ত শক্তির পরিবর্তন বের করা কোনো ব্যাপার না। সেটা সূত্র কি ছিল? মাইনাস ই সেল নট গুণন এন ই এফ। দেখো তোমাদের মনে পড়ে কিনা? মাইনাস ই সেল নট ইন্টু এন ই এফ ছিল। আর যদি তুমি ডেল্টা জি বের করো তাহলে মাইনাস ই সেল ইন্টু এন ই এফ। আচ্ছা, আমার প্রশ্নে কোথাও মোল সংখ্যা দেওয়া আছে? বলো তো একটু করে। প্রশ্নে কোথাও মোল সংখ্যা দেওয়া আছে? প্রশ্নে কি কোনো জায়গায় মোল সংখ্যা দেওয়া আছে? কোনো মোল সংখ্যার কথা বলা আছে? নাই কিন্তু। কত মোল হবে ঘনমাত্রা দেওয়া আছে, বাট মোল সংখ্যা নাই। তাহলে মোল সংখ্যা যদি প্রশ্নে দেওয়া না থাকে তাহলে কত মোল ধরে নিবা? 1 মোল ধরে নিবা। তাহলে প্রশ্ন যদি মোল সংখ্যা না দেওয়া থাকে তাহলে কত মোল ধরে নিবা? 1 মোল ধরে নিবা। তাহলে এখানে ভ্যালু বসাই দিয়ে আসো। মাইনাস ইনট সেল হচ্ছে 1.10, মোল সংখ্যা দেওয়া নাই তাই আমি 1 ধরে নিছি। এবার তোমরা আমাকে বলো ই কত হবে? জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হচ্ছে, তাহলে 2টা ইলেকট্রন পরিবর্তন হচ্ছে, তাহলে ই হবে 2, আর এফ হচ্ছে 96,500। তাহলে দেখো তো এখানে ভ্যালুটা কত চলে আসবে? এখানে এই জায়গায় আমার ভ্যালু কত চলে আসবে দেখো, যদি আমি বের করি -1.10 ইন্টু 2 গুণন 96,500, তাহলে এটা আসছে -212। তাহলে কত আসছে এখানে? -212, -212 আর 300 জুল পার মোল। সো তুমি চাইলে এটাকে কি লিখতে পারো? পার মোল কেন হিসাব করছি? কারণ আমি 1 মোল ধরে নিয়েছিলাম এখানে। তাহলে অ্যাকচুয়ালি কত আসবে এখানে? -212.3 কিলো জুল পার মোল। যদি আমি কিলো জুলে বের করতে চাই, যদি আমি কি করতে চাই বলো তো, কিলো জুলে বের করতে চাই, তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। দেখো বুঝছো কিনা? এবার আমাকে যদি বলে নর্মাল মুক্ত অবস্থায় মুক্ত শক্তির পরিবর্তন হিসাব করো, তাহলে যেহেতু এখানে ঘনমাত্রা দেওয়া আছে, তাহলে আগে নান্নুর সমীকরণ ইউজ করে আমাকে আগে ই সেল বের করতে হবে, পরে আমি ডেল্টা জি বের করতে পারবো। তো আমি যদি ই সেল বের করতে চাই তাহলে ই সেল ইকুয়াল টু কত হবে? ই নট সেল হবে। তাহলে আমি আগে চলো একবার ভেঙে ভেঙে লিখে আসো। ই নট সেল মাইনাস এই যে 2.303 আর টি ডিভাইডেড বাই হচ্ছে ইএফ হবে, ডিভাইডেড বাই কত হবে এখানে? ডিভাইডেড বাই হবে ইএফ হবে, ডিভাইডেড বাই হবে এখানে ইএফ, আর লগারিদম অফ কিউ। কিউ এর জায়গায় কত বসাতে পারি? উৎপাদক আয়ন ডিভাইডেড বাই বিক্রিয়কের আয়ন। উৎপাদক আছে কোনটা? উৎপাদক এখানে একটা জিনিস বলো, এখানে উৎপাদক হিসেবে কোনটা হবে? এখানে তুমি যদি এটাকে কোষ বিক্রিয়াটাকে যদি লিখতে চাই, তা কোষ বিক্রিয়াটা কীরকম হবে জানো? জিঙ্ক আর কপার 2+, জিঙ্ক 2+ আর হচ্ছে কপার। ভাই আপনি কীভাবে বুঝছেন কোষ বিক্রিয়াটা এরকম হবে? কেন দেখো আমি বুঝতে পারছি। দেখো একটা জিনিস দেখো, এখানে আগে লেখা আছে কি জিঙ্ক, তাহলে এটা বিক্রিয়ক, এটা জিঙ্ক 2+, মানে এটা উৎপাদক, তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ প্রডিউস হচ্ছে। দেখো আবার এখানে আগে লেখা আছে কপার 2+, তাহলে এটা বিক্রিয়ক, তাহলে কপার 2+ বিক্রিয়ক, এখান থেকে কপার উৎপন্ন হচ্ছে, তাই কপার উৎপন্ন হয়েছে। তাহলে এটা হচ্ছে কোষ বিক্রিয়া। তাহলে কোষ বিক্রিয়া যদি লিখে ফেলি তাহলে দেখো তো এখানে আমার উপরে কোনটা বসবে? উৎপাদক আয়ন। উৎপাদক আয়ন হিসেবে এখানে কোনটা আছে? উৎপাদক আয়ন হিসেবে আছে এখানে জিঙ্ক 2+, তাহলে জিঙ্ক 2+ বসবে উপরে আর কপার 2+ বসবে নিচে। যেহেতু সবার আগে মোল সংখ্যা 1 করে, তাই পাওয়ার দেওয়ার দরকার নেই। তাহলে এটা আসছে আমার কাছে। এবার দেখো তুমি জাস্ট ভ্যালু বসাই দাও, ভ্যালু বসাই দিলে তোমার আনসার চলে আসবে। তুমি যদি ভ্যালু বসাই দাও, ইনট সেল কত? এখানে ইনট সেল বের করছো তুমি 1.10 মাইনাস এখানে টেম্পারেচার দেওয়া আছে কি? টেম্পারেচার কিন্তু দেওয়া নাই, তাই আমি কত ধরে নিব বলো তো? 25°C ধরে নিব। তো আমি বলবো তুমি অবশ্যই পরীক্ষায় এইচএসসিতে আসলে ফুল ভ্যালু ভেঙে ভেঙে করবা, 0.0591 বসাবা না। তার মানে 2.303, মানে আমি এখন যেভাবে করে দিচ্ছি সেভাবে করবা। অনেকে কী করে এখানে ডাইরেক্ট 0.0591 বসাই দেয়, সেটা এডমিশনে বা এমসিকিউতে করতে পারো, বাট রিটার্নে করিও না, কেমন? এইচএসসিতে আসলে। আর টেম্পারেচার কত? টেম্পারেচার হচ্ছে 298।
ই কত হবে? তুল্য সংখ্যা হবে 2, কারণ দুইটা ইলেকট্রন পরিবর্তন হচ্ছে। আর এফ হবে 96,500। আর এখানে লগারিদম অফ, তাহলে তোমার কত হবে এখানে? ওই যে দেখো জিঙ্ক 2+ এর ঘনমাত্রা কত? জিঙ্ক 2+ এর ঘনমাত্রা তোমার কাছে দেওয়া আছে এখানে 0.02, 0.02। আর এটার দেওয়া আছে কত? 0.1, 0.1 দেওয়া। তাহলে দেখো এখানে তুমি যদি বের করো, তাহলে তোমার কাছে এখানে কিন্তু আমাদের ই সেলটা কত হবে সেটা বের হয়ে আসবে। তাহলে দেখো ই সেল কত আসবে এখানে? এখানে আসবে 1.10। তুমি ক্যালকুলেটারে বসানোর সময় করতে পারো। ডিভাইডেড বাই হচ্ছে 2 ইন্টু লগারিদম অফ 0.02 ডিভাইডেড বাই 0.1। তাহলে এটা আসছে 1.12। তাহলে কত আসছে? এটা 1.12 চলে আসছে, 1.12 ভোল্ট চলে আসছে। তাহলে আমি কিন্তু ইসেল জানি। এখন আমি তাহলে ডেল্টা জিটা বের করার কোনো ব্যাপার না স্বাভাবিক অবস্থায়। তাহলে ডেল্টা জি এটা ইকুয়াল টু হবে মাইনাস ইসেল ইন্টু এন ই এফ। তো মাইনাস ইসেল কত? মাইনাস 1.12 ইন্টু এন ই এফ। এন এখানে কত? জাস্ট এখানে জাস্ট ভ্যালুগুলো বসাই দিয়ে আসো আমি। এই যে এন তো এখানে আমি 1 বসাবো, কারণ আমার প্রশ্নে মূল সংখ্যা দেওয়া নেই। জাস্ট এন ই এফ এখানে বসাই দিছি। তাহলে দেখো তো এখানে আনসারটা কত আসবে তোমার? মাইনাস 1.12 ইন্টু 2 গুণন 96,500। তাহলে এখানে আসছে মাইনাস 216, 160। মাইনাস 216 আর হচ্ছে 160। এবং এটা আসছে আনসারটা কিসে আসছে? জুল পার মোল এককে। তাহলে মাইনাস 216.160 কিলো জুল পার মোল। তাহলে এইটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। দেখো অঙ্কটা এখানে বুঝতে পারছো কিনা? ওয়ালাইকুম আসসালাম। অঙ্কটা দেখো এখানে ক্লিয়ার কিনা? হ্যাঁ, ভেরি গুড। দেখো অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো তো অঙ্কটা বোঝা গেছে ভাই? একটু আমাকে জানাও অঙ্কটা বোঝা গেছে কিনা। হ্যাঁ, তাহলে চলো নেক্সটে চলে যাই। নেক্সটে বলতেছে 5 মিলিমোলার Fe2+ সম্বন্ধিত একটি দ্রবণকে Ce4+ দিয়ে টাইট্রেট করা হলো। টাইট্রেশনের এক পর্যায়ে 1 মিলিমোলার তোমার হচ্ছে Fe3+ তৈরি হইলো। তারপর বলতেছে এখানে এত তাপমাত্রায় কোষের ইএমএফ হিসাব করো। আচ্ছা, দেখো এখানে তাহলে তোমার কোয়েশ্চন এখানে বলছে কি সলিউশন, এখানে আমি তোমাকে বলি একটু করে। তোমাকে এখানে Fe2+ ছিল। Fe2+ এর ঘনমাত্রা দেওয়া আছে 5 মিলিমোলার। এটাকে আমরা কি করছি? এটাকে আমরা এই যে Cerium 4+ দিয়ে আমরা টাইট্রেশন করছি। Cerium 4+ দিয়ে টাইট্রেশন করছি। টাইট্রেশন তোমরা পড়ে আসছো গত চ্যাপ্টারে। আর কি তৈরি হয়েছে? এখানে Fe3+ তৈরি হয়েছে, যেটা হচ্ছে 1 মিলিমোলারের। রাইট? কত? এটা ঘনমাত্রা হচ্ছে 1 মিলিমোলার। ঠিক আছে। এখন আমাকে এই কোষটার কি বের করতে বলছে? ইএমএফ বের করতে বলছে। তাহলে এখন তোমরা একটু চিন্তা করো, দেখো এখানে ইএমএফ যদি আমি বের করতে চাই, আমাকে ইনোটটা দেওয়া আছে। তাহলে ই সেল যদি আমি বের করতে চাই, ই সেল, তাহলে এটা ইকুয়াল টু আসবে ই নট সেল মাইনাস 2.303 আর টি ডিভাইডেড বাই আসবে এখানে ইএফ। ডিভাইডেড বাই কত আসবে? ডিভাইডেড বাই আসবে এখানে ইএফ। আর লগারিদম অফ কিউ বসবে। কিউ মানে হচ্ছে উৎপাদের আয়নের ঘনমাত্রা। এখানে উৎপাদ হিসেবে কোনটা আছে? উৎপাদ হিসেবে আছে এখানে Fe3+। তাহলে উপরে বসবে এখানে Fe3+ এর ঘনমাত্রা। আর বিক্রিয়ক হিসেবে আছে Fe2+। নিচে বসবে এখানে Fe2+ এর ঘনমাত্রা। দেখো তো এই জিনিসটা বোঝা গেছে কিনা? দেখো তো এই জিনিসটা বোঝা গেছে কিনা? ই সেল না দিলে কি হবে? ইনট সেল দেওয়া থাকবে অবশ্যই, বা অবশ্যই তোমাকে একটা ওয়ে দেওয়া থাকবে। কারণ এটা যদি দেওয়া না থাকে তাহলে তুমি এটা বের করতে পারবা না, তাই না? তাহলে ইনট সেল দেখো কত দেওয়া আছে প্রশ্নের মধ্যে? 0. এই যে দেখো আমাকে ইনট সেলটা দেওয়াই আছে কোয়েশ্চনের মধ্যে, সেটা হচ্ছে 0.77। 0.77 মাইনাস, তাহলে এখানে চলে ভ্যালু বসাই দিয়ে আসো আমরা। এখানে চলে ভ্যালু বসাই দিই। এখানে কত আসছে বলো তো? 2. তুমি চাইলে 0.0591 বারবার বলতেছি, কারণ এটা ভুল করে ফেলে সবাই। এইচএসসিতে এটা বসায়, তখন স্যারেরা একটা নাম্বার কেটে দেয়। আর টেম্পারেচার দেওয়া 25, তাহলে 298। আচ্ছা, আমাকে বলতে পারবা এখানে ই কত হবে? আমাকে বলতে পারবা এখানে ই কত হবে? ই তুল্য সংখ্যা কত হবে সেটা বলতে পারবা? তুল্য সংখ্যা কত হবে দেখি, কে বলতে পারো? তুল্য সংখ্যা কত হবে? তুল্য সংখ্যা হবে কিন্তু 1। কেন 1 হবে আমি তোমার একটু করে বলি। দেখো এখানে Fe2+ আছে, এখানে Fe2+ আছে, আর এখানে Fe3+ আছে। এর মানে কি? এর মানে হচ্ছে এখানে 2টা ইলেকট্রনের অভাব, আর এখানে 3টা ইলেকট্রনের অভাব। তো 2টা থেকে 3টা হয়েছে, তার মানে কয়টা ইলেকট্রন ছাড়ছে বলো তো? এখানে ছাড়ছে কিন্তু একটা ইলেকট্রন। দেখো বুঝতেছো কিনা?
2+ থেকে 3+ হয়েছে, এই কথাটার অর্থ কি? একটা ইলেকট্রন ছেড়ে দিছে না? যদি জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হতো তাহলে তো তোমার 2টা ইলেকট্রন থাকতো। টাইট্রেশনটা এইখানে, টাইট্রেশন মানে ব্যাপারটা কি ছিল বলতো, যে তোমার যে একটা জানা ঘনমাত্রার মাধ্যমে তুমি অজানা একটা ঘনমাত্রা বের করতে, ওটা টাইট্রেশন ছিল, তাই না? টাইট্রেশনের মেন কাজ ছিল হচ্ছে এটা। দেখো এখানে যে তুল্য সংখ্যাটা 1 সেটা কি সবাই বুঝতে পারতেছো? এখানে যে তুল্য সংখ্যাটা 1 সেটা কি তোমরা সবাই বুঝতে পারতেছো? একটু আমাকে জানাও তো, এখানে যে তুল্য সংখ্যাটা 1 সেটা কি তোমরা সবাই বুঝতে পারতেছো? ভেরি গুড, ঠিক আছে। তাহলে এখন দেখো এরপর আমরা জাস্ট এখানে 1 বসাই দিব তুল্য সংখ্যার জায়গায়, আর এফ এ এখানে হচ্ছে আমরা 96,500 বসাবো। আর এখানে তো আমাদের ভ্যালু দেওয়াই আছে লগারিদম অফ, দুইটাই মিলিমোলারে দেওয়া, সো আমার আর মোলারে নেওয়ার দরকার নেই। একটা মোলার আর একটা মিলিমোলারে দেওয়া থাকলে দুটোটাকে মোলারে নিতাম, বাট দুইটাই এখানে মিলিমোলারে দেওয়া। Fe3+ কত? Fe3+ দেওয়া আছে 1, আর এটা দেওয়া আছে 5। তাহলে এখান থেকে তুমি আনসার বের করে ফেলতে পারবা তোমার। তাহলে দেখো এখানে ই সেলের ভ্যালু করে চলে আসবে আমার কাছে এখানে। তাহলে এটা আসবে 0.77 মাইনাস 2 পয়েন্ট মানে 0.0591 ডিভাইডেড বাই 1 ইন্টু লগারিদম অফ 1/5। তাহলে এটা হচ্ছে 0.8113, 0.8113 ভোল্ট। তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। আমাকে একটু জানাও তো যে তোমরা অঙ্কটা সবাই বুঝতে পারছো কিনা। হ্যাঁ, ভেরি গুড। তাহলে চলো নেক্সটে চলে যাই। আসো নেক্সটে দেখো বলতেছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিম্নের কোষগুলোর তড়িৎচালক বল গণনা করো। সিইউ এসএন এর ইনট যথাক্রমে দেওয়া আছে এত এত এত, Cu2+, SN2+, আর Fe2+-এর ঘনমাত্রা যথাক্রমে এত এত এত। ওকে, ভালো কথা। এখন প্রবলেম হচ্ছে আমাকে কি বলে দেয় নাই, যেদের এখানে যেটা আছে এখানে খেয়াল করে দেখো, এখানে একটা জিনিস, এখানে শুধুমাত্র ইনট বলছে, ইনট। এই তিনটা জিনিসের শুধুমাত্র কি বলা হয়েছে এখানে বলো তো, ইনট বলা হয়েছে। বাট তোমার প্রশ্নে এই ইনটটা কি জারণ বিভব নাকি বিজারণ বিভব কিছুই বলে নাই। তোমার প্রশ্নে এখানে কি এটা কি জারণ বিভব নাকি বিজারণ বিভব কিছুই বলা হয়নি। তাহলে তুমি কিভাবে বুঝবা এটা জারণ বিভব নাকি বিজারণ বিভব? তো চলো আমি তোমাকে একটা টেকনিক শিখাই দিয়ে আসো। দেখো একটা ওয়ের মাধ্যমে কিন্তু আমি বুঝতে পারতেছি। কি ওয়ে আছে দেখো, এই যে কপারের বিজারণ বিভব হচ্ছে +0.34। কপারের বিজারণ বিভব কত? +0.34। বাট এখানে দেখো কপারেরটা মাইনাস দেওয়া আছে। তাহলে অ্যাকচুয়ালি এখানে যে বিভবটা আছে সেটা দ্বারা আসলে কি বিভব বোঝাচ্ছে? জারণ বিভব বোঝাচ্ছে। অ্যাকচুয়ালি এখানে যে বিভবগুলো দেওয়া আছে এটা দ্বারা কি বিভব বোঝানো হচ্ছে বলো তো? এটা দ্বারা জারণ বিভব বোঝানো হচ্ছে। জারণ বিভব। দেখো একটা তো তুমি এটা প্রসেস হইতে পারে যে তুমি একটা এলিমেন্টের কিন্তু জারণ বা বিজারণ বিভবের মান জানো। যেমন আমি কপারেরটা জানি, আমরা কপারের বিজারণ বিভব হচ্ছে +0.34 হয়, বাট এখানে মাইনাস দেওয়া আছে, এর মানে এটা এগুলো হচ্ছে জারণ বিভব। মানে আমার প্রশ্নে কিন্তু উল্লেখ করা নেই কোনটা জারণ কোনটা বিজারণ, এখানে কিছু উল্লেখ করা নেই। মানে এখানে যে ইনটটা সেটা জারণ বিভব নাকি বিজারণ বিভব উল্লেখ করা নেই। বাট তোমার তো সবসময় মুখস্থ থাকবে না, তুমি মুখস্থ না থাকলে কীভাবে করবা? তুমি এদিকে তড়িৎ রাসায়নিক সারি অনুযায়ী সাজাও। তাহলে তড়িৎ রাসায়নিক সারি অনুযায়ী সাজালে দেখবা এলো যেন ফিরে, সোনা পাবে হায়, কোথাকার হাজি আস পিটাবে আমায়। মানে এখানে দেখো নিচে আছে। তাহলে দেখো এখানে এদের এবার কারেসপন্ডিং ভ্যালুগুলো বসাও। এটা 0.44, এটা কত? এটা 0.14, এটা কত? এটা হচ্ছে -0.33। দেখো অ্যাকচুয়ালি কিন্তু এখানে আমরা কিন্তু কীভাবে সাজাইছি, এই যে জারণ বিভব অনুযায়ী সাজাইছি, এবং দেখতেছি ভ্যালুগুলো এভাবেই আছে। মানে আমরা তড়িৎ রাসায়নিক সারি অনুযায়ী সাজাইছি, ওই যে যার জারণ বিভব বেশি তাকে উপরে রাখছি। আর অ্যাকচুয়ালি দেখতেছি যে ভ্যালুগুলো দেওয়া আছে সেটা কিন্তু এভাবেই দেওয়া আছে। তার মানে এগুলো অ্যাকচুয়ালি কী দেওয়া আছে? জারণ। মানে আমি যেভাবে সাজাইছি সেভাবেই পাইছি। এমন যদি হইতো ধরো উপরেটা সবচেয়ে কম, নিচেরটা একটু বেশি, এরপর নিচেটা আরও বেশি, তার মানে কি এটা কি বিভব হইতো বলতো? তখন সেক্ষেত্রে এটা দ্বারা কিন্তু বিজারণ বিভব বুঝাইতো। কেন? কারণ তুমি সাজাইছো হচ্ছে তড়িৎ রাসায়নিক সারি অনুযায়ী, বাট তুমি পাচ্ছ হচ্ছে ভ্যালুগুলো কি বলতো, এই যে ছোট থেকে বড়। তো ছোট থেকে বড় কোন ভ্যালু হয় বলতো? তড়িৎ রাসায়নিক সারিতে বিজারণ বিভব হয়। বড় থেকে ছোট কোন ভ্যালু হয়? জারণ বিভব হয়, তাই না? আমরা কিন্তু তড়িৎ রাসায়নিক সারি পড়ানোর সময় পড়ে আসছি। সো এই কনসেপ্ট দ্বারা তুমি কিন্তু আসলে বের করে ফেলতে পারো যে আমার কোয়েশ্চনে যেটা দেওয়া আছে সেটা কিন্তু জারণ বিভব নাকি বিজারণ বিভব। এই কথাটা একটু বুঝতে পারছো কিনা দেখো তো, যে তোমার প্রশ্নে কিন্তু ইনট সেল দেওয়া নাই, মানে ইনট সেল বলতেছি, প্রশ্নে কিন্তু এখানে বলা নাই যে এটা কি জারণ বিভব নাকি বিজারণ বিভব, ইনট যেটা দেওয়া আছে। তো কীভাবে বের করতে পারো? একটা হচ্ছে যে তুমি কপার দিয়ে বের করতে পারো, আর একটা হচ্ছে তুমি তাদেরকে তড়িৎ রাসায়নিক সারি অনুযায়ী সাজাইতে পারো। যদি দেখো যে ভ্যালুগুলা বড় থেকে ছোট হচ্ছে তাহলে বুঝে নিবা সেটা হচ্ছে জারণ বিভব, আর যদি দেখো ছোট থেকে বড় হচ্ছে ভ্যালুগুলা তাহলে বুঝে নিবা সেটা হচ্ছে বিজারণ বিভব। ঠিক আছে? সো আশা করি তোমাদেরকে বুঝাতে পারছি। তাহলে এবার চলো আমরা যাই। তাহলে আমরা বুঝতে পারছি এগুলো হচ্ছে জারণ বিভব দেওয়া আছে সবগুলা। তাহলে এখন আমাকে বাড়িতে ঘনমাত্রাগুলো দেওয়া আছে, তাহলে আমি একটা কোষেরটা করাই দিই, এই কোষেরটা আমি করাই দিই তোমাকে।
আসো এই কোর্সটা তোমাকে আমি করাই দিয়ে আসো। তো আমাকে এই কোর্সের আমাকে কী করতে বলছে, আমাকে ইনট সেলটা আমাকে ই সেল বের করতে বলছে, সলিউশন। আচ্ছা, নাম্বার কোর্স, নাম্বার কোর্সে যদি আমি কোষ বিক্রিয়া লিখতে চাই, কোষ বিক্রিয়াটা অ্যাকচুয়ালি কীরকম দেখো, বিক্রিয়ক হিসেবে আছে আয়রন এবং কপার 2+, কারণ যারা প্রথমে থাকে তারা হচ্ছে বিক্রিয়ক। আর উৎপাদে কি উৎপন্ন হচ্ছে, আয়রন থেকে উৎপন্ন হচ্ছে আয়রন 2+, আর কপার থেকে উৎপন্ন হচ্ছে কপার 2+ থেকে উৎপন্ন হচ্ছে কপার। তোমরা কি আমাকে বলতে পারো এই বিক্রিয়ার জন্য তুল্য সংখ্যা কত হবে? এই বিক্রিয়ার জন্য তুল্য সংখ্যা কত হবে? দেখো দুইটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, তাহলে এই বিক্রিয়ার জন্য তুল্য সংখ্যা হবে কিন্তু 2 হবে। তাহলে এই বিক্রিয়ার জন্য তুল্য সংখ্যা কত হবে? 2 হবে। ঠিক আছে, ওকে। তারপরে আসো এবারে যদি বিক্রিয়ার জন্য তুল্য সংখ্যা 2 হয়েছে এখানে, এবার যদি আমরা দেখতে চাই, আমি যদি এখানে ইনট সেলটা যদি ই সেল যদি বের করতে চাই, ই সেল, তাহলে ই সেল ইকুয়াল টু আসবে ইনট সেল, আমি একটা করে দিচ্ছি, সেকেন্ডটা তোমাদের বাড়ি কাজ থাকবে, -2.303 ইন্টু আর টি ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে ইএফ। তুমি আগে অবশ্যই কোষ বিক্রিয়াটা লিখে ফেলবা, নাহলে তুমি বুঝতে পারবা না যে কোন আয়নটা উপরে থাকবে কোন আয়ন নিচে থাকবে। ডিভাইডেড বাই ইন্টু ইএফ, আর লগারিদম অফ এখানে কি হইতো, কিউ হইতো। তো কিউ এখানে উপরে কোন আয়ন বসবে বলো তো এখানে, তাহলে উপরে তাহলে কোন আয়ন বসবে? উপরে বসবে উৎপাদন আয়ন, অর্থাৎ Fe2+ বসবে উপরে, Fe2+ বসছে উপরে, নিচে বসছে কিন্তু আমার কাছে এখানে এই কপার 2+, রাইট। তাহলে এখন দেখো, এখন জাস্ট ভ্যালু বসানোর পালা। ইনট সেল, ইনট সেল মানে কি বলো তো এখানে, ইনট সেল মানে হচ্ছে তোমার অ্যানোডের জারণ বিভব, তাহলে অ্যানোড হিসেবে কাজ করতেছে এখানে আয়রন। তাহলে অ্যাকচুয়ালি আমাকে দেওয়া আছে কি, বের করতে হবে কি, Fe থেকে Fe2+, আর এটা জারণ বিভব লিখলাম, প্লাস ক্যাথোডের বিজারণ বিভব, তার মানে ইনট অফ কপার 2+ থেকে কপার। ঠিক আছে, কপার 2+ থেকে কপার। আর হচ্ছে এরপরে এই ভ্যালুটাকে পুরোটাকে বসাই দিবা, এই ভ্যালুটাকে পুরোটাকে এখানে বসাই দিবা, মাইনাস দিয়ে এটা এই ভ্যালুটাকে। আর আমি জাস্ট এখানে যদি ভ্যালু বসাই দিই Fe2+, এটা ভ্যালু কত হয় বলো তো এখানে, Fe2+-এর ঘনমাত্রা দেওয়া আছে কত, Fe2+ ঘনমাত্রা সবার লাস্টে 0.3 দেওয়া আছে, তাহলে এখানে দেওয়া 0.3। আর কপার 2+-এর ঘনমাত্রা কত, কপার 2+ সবার আগে, এটাও 0.3, এটাও কত এখানে 0.3। ঠিক আছে, সো তুমি এখান থেকে ক্যালকুলেশন করে ফেলবা। দেখো এই ভ্যালুটা সরাসরি দেওয়া আছে জারণ বিভব প্লাস, এখানে এখানে এই ভ্যালুটা কত, 0.44 প্লাস, এটা কিন্তু বিজারণ বিভব বাট দেওয়া আছে জারণ বিভব, তাহলে এখানে পজিটিভটা নিবা, তাহলে 0.337। আর এই ভ্যালুটা জানো 0 আসবে, কেন 0 আসবে, কারণ এইখানে যে লগারিদমের এই ভ্যালুটা, এইটা কত আসবে, এটা আসলে অ্যাকচুয়ালি লগ 1 আসবে, আর লগ 1-এর ভ্যালু 0 হয়, লগ 1-এর ভ্যালু কত হয়, 0 হয়। তাহলে আলটিমেটলি তোমার আনসার আসবে তোমার এইটা, যোগফল করলে যা পাবা সেটাই তোমার আনসার, এবং অ্যাকচুয়ালি এটা আসবে 0.777, এটা আসবে কত, 0.777 ভোল্ট। এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। দেখো অঙ্কটা সবাই বুঝতে পারছো কিনা। তাহলে আমি এটা করে দিচ্ছি না, এটা আমি করে দিছি, এটা আমি করে দিচ্ছি না, এটা তোমাদের কাছে বাড়ি কাজ থাকবে, সেম ওয়েতে করবা, কেমন, এটা তোমাদের কাছে বাড়ি কাজ থাকবে। ঠিক আছে, হ্যাঁ। তাহলে উপরেও নিচে 0.3 কেন, ওই যে দেখো উপরে কি বসেছিলাম, আয়রন 2+-এর ঘনমাত্রা, সো আয়রন 2+-এর ঘনমাত্রা কত দেওয়া আছে, আয়রন 2+-এর ঘনমাত্রা এটা দেওয়া আছে দেখো 0.3 দেওয়া। আর নিচে কি বসেছি, কপার 2+-এর ঘনমাত্রা, সো কপার 2+-এর ঘনমাত্রা কত, কপার 2+-এর ঘনমাত্রা হচ্ছে 0.3, তো এটাও 0.3, এটাও 0.3। ঠিক আছে, তো এই জন্য লগারিদম অফ 1 আসবে, দেখবা লগারিদম অফ 1-এর ভ্যালু 0 হয়। তারপর যাই দেখো এইটা কত হবে তোমাকে সেটা বের করতে বলা হয়েছে। ওকে, সো এখানে একটা জিনিস দেখো তো, এখানে কোথাও ঘনমাত্রা উল্লেখ করা আছে, এই অঙ্কে কোথাও ঘনমাত্রা উল্লেখ করা আছে বলো তো, এই অঙ্কে কোথাও ঘনমাত্রা উল্লেখ করা আছে না। তাহলে ঘনমাত্রা উল্লেখ করা না থাকলে তুমি নর্মাল নিয়মে করবা, মানে নান্যর সমীকরণ ইউজ করার দরকার নেই। যেহেতু ঘনমাত্রা উল্লেখ করা নেই তাই আমি নর্মাল সূত্র দিয়ে করবো, নান্যর সমীকরণ ইউজ করার দরকার নেই, কারণ আমরা ঘনমাত্রা দেওয়া না থাকলে সেটাকে আমরা বাই ডিফল্ট 1 ধরে নিই। ঠিক আছে, আচ্ছা এবার আমাকে বলো, এখানে তোমার অলরেডি কোষ সংকেতটা দেওয়া আছে, তোমার কোশ্চনে কোষ সংকেত তোমাকে দেওয়া আছে, এই কোষ সংকেত অনুযায়ী এটা কাজ করতেছে কিন্তু অ্যানোড হিসেবে, এটা কাজ করতেছে কিন্তু আমার কাছে ক্যাথোড হিসেবে। তাহলে আমরা ফার্স্টে লিখবো কি, আমরা জাস্ট ই সেল বের করবো এখানে, তাহলে ই সেল ইকুয়াল টু হবে, এটা হচ্ছে আমাদের অ্যানোডের এই যে জারণ বিভব প্লাস, এখানে কিন্তু নান্য সমীকরণ ইউজ করবো না কারণ এখানে ঘনমাত্রা দেওয়া নেই, বিজারণ বিভব। তাহলে এখন দেখো অ্যানোড হিসেবে কাজ করতেছে কোনটা, জিঙ্ক, তাহলে ই অফ জিঙ্ক থেকে জিঙ্ক 2+, আর প্লাস হচ্ছে এখানে কত বলো তো, এখানে
ক্যাথোড হিসেবে কাজ করতেছে এখানে আমার সিলভার, তাহলে সিলভার প্লাস থেকে কিন্তু সিলভার। তাহলে দেখো এবার তুমি দেখো ভ্যালুগুলো বসাই দাও। জিঙ্ক থেকে এখানে কি দেওয়া আছে বলতে গেলে কিন্তু প্রমাণ বিভব, বাট জারণ নাকি বিজারণ সেটা কিছু বলে নাই, বাট দেখো এরকম দেওয়া সিলভার থেকে সিলভার প্লাস, তাহলে এটা কিন্তু জারণ বিভব বোঝায়। তাহলে অ্যাকচুয়ালি এই বিভবটা আসলে কি বিভব বোঝাচ্ছে বলো তো? জারণ বিভব। কারণ এই যে সিলভার থেকে সিলভার প্লাস এই ধরনের বিভবকে আমরা কি বলি? জারণ বিভব, তাই না? কারণ দেখো সিলভার থেকে সিলভার প্লাস মানে একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি দেওয়া আছে, এটা দেওয়া আছে 0.76, এটা কিন্তু বিজারণ বিভব লাগবে, দেওয়া আছে জারণ বিভব, তাহলে এটাকে উল্টা করে নাও, তাহলে এটা হচ্ছে +0.80, তাহলে কত আসবে? এটা চলে আসবে তোমার 1.56 ভোল্ট চলে আসছে। দেখো এটা বুঝতে পারছে কিনা? 1.56 ভোল্ট চলে আসছে, দেখো এটা বোঝা গেছে কিনা? ঠিক আছে, এটা কি তোমরা সবাই বুঝতে পারছো? হ্যাঁ, ভেরি গুড। তারপর চলো নেক্সটে চলে যাই। নেক্সটে দেখো তো আমাকে কি বলতেছে, আমাকে বলা হচ্ছে এখানে কি দেওয়া আছে 31°C তাপমাত্রাতে নির্ণয় করো, তাহলে টেম্পারেচারটা কত? 31°। তাহলে এখানে শর্টকাট ইউজ করা যাবে না। আর এখানে ইউনিট অফ এসএনের জারণ বিভব দেওয়া, আয়রনেরও জারণ বিভব দেওয়া। বাট একটা জিনিস দেখো তো, এখানে তোমার প্রশ্নে কিন্তু কোষ সংকেত দেওয়া আছে, প্রশ্নে তোমার কোষ সংকেত দেওয়া আছে, তাহলে ওই অনুযায়ী লিখতে হবে। তাহলে আমি আগে কোষ বিক্রিয়াটা লিখে ফেলি আসো। তাহলে এখানে দেখো বিক্রিয়ক হিসেবে কারা কারা কাজ করবে? যে প্রথমে থাকবে এসএন এবং আয়রন 2+, এরা কাজ করবে বিক্রিয়ক হিসেবে। তাহলে বিক্রিয়াটা কীরকম হবে? এখানে যদি আমি কোষ বিক্রিয়া লিখতে চাই, তাহলে এই জায়গায় যদি আমি কোষ বিক্রিয়াকে লিখতে চাই, তাহলে আমার কোষ বিক্রিয়াটা কীরকম হবে? কোষ বিক্রিয়া হবে এসএন আছে এখানে, এসএন সলিড অবস্থায়, আর এখানে আছে কোনটা? আয়রন 2+ আছে অ্যাকুয়াস অবস্থায়, এখান থেকে কিসে পরিণত হচ্ছে? SN2+ পরিণত হচ্ছে অ্যাকুয়াস অবস্থা, আর এখান থেকে কোথায় পরিণত হচ্ছে? আয়রনে পরিণত হচ্ছে সলিড অবস্থায়। তাহলে তোমরা আমাকে একটু করে বলো, এখানে তুমি যদি ই সেল, আগে ইনট সেলটা বের করে ফেলে আসো। ইনট সেল, ইনট সেল কত আসবে? অ্যানোডের জারণ বিভব, তাই অ্যানোড হিসেবে কাজ করতেছে এখানে SN, তাহলে ইনট অফ SN থেকে SN2+। আর ক্যাথোডের বিজারণ বিভব, তাহলে ক্যাথোড হিসেবে কাজ করতেছে এখানে আয়রন, তাহলে আয়রন 2+ থেকে আয়রন। তাহলে দেখো তো এই ভ্যালুটা কত আসবে তোমার? SN থেকে SN2+ সরাসরি দেওয়া আছে 0.14 সরাসরি দেওয়া প্লাস। আচ্ছা আয়রনের বেলায় কিন্তু জারণ বিভব দেওয়া, বাট লাগবে বিজারণ বিভব, তাহলে হচ্ছে কত বসাবো? -0.036। তাহলে দেখো তো এই ভ্যালুটা কত আসে এখানে? এই ভ্যালুটা আসবে তোমার কাছে 0.14 - 0.036, এই ভ্যালুটা আসছে 0.104 ভোল্ট। তাহলে এটা হচ্ছে প্রমাণ বিভব। কেমন? এবার তো সোজা, এবার জাস্ট কী করবা? ই সেল বের করবা। তাহলে আমি ডাইরেক্ট ভ্যালু বসাই দিই 0.104 মাইনাস এখানে তাহলে 2.303 আর হচ্ছে 8.314, টেম্পারেচার হচ্ছে কত? 31 273 যোগ করলে 304 হবে, 304। তারপর এখানে কত বসাবা? ইএফ বসাবা। তো এখানে ই কত হবে বলো তো? দুইটা করে ইলেকট্রন ত্যাগ করতেছে না এসএন থেকে SN2+, ই হবে 2, এফ হবে 96,500, আর এখানে বসাবা তুমি লগারিদম অফ, উপরে বসাবা উৎপাদন আয়নের ঘনমাত্রা। উৎপাদন আয়ন এখানে কোনটা বলো তো? উৎপাদন আয়ন এখানে SN2+ না, দেখো উৎপাদন আয়ন এখানে SN2+, আর SN2+ এর ঘনমাত্রা দেওয়া আছে কত? SN2+ এর ঘনমাত্রা দেওয়া 0.1, তাহলে উপরে বসাবা কত? উপরে বসাবা তুমি এখানে 0.1, নিচে বসাবা আয়রন 2+ এর ঘনমাত্রা, আয়রন 2+ এর ঘনমাত্রা দেওয়া আছে 0.3, 0.3। সো এখান থেকে তোমার যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে তোমার কাছে এখানে আনসার। এই ভ্যালুটা কত আসবে? এই ভ্যালুটা আমি যদি ক্যালকুলেশন করি, তাহলে এই ভ্যালুটা আসবে 0.104 মাইনাস 2.303 8.314 ইন্টু 304 ডিভাইডেড বাই 2 গুণন 96,500 ইন্টু লগারিদম অফ 0.1 ডিভাইডেড বাই 0.3। সো এই ভ্যালুটা আসছে আমার কাছে 0.11838, 0.0.1138 ভোল্ট। তাহলে এই ভ্যালুটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। ঠিক আছে, দেখো এটা বুঝতে পারছে কিনা? এই ভ্যালুটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। তাহলে চলো নেক্সটে চলে যাই। নেক্সটে দেখো বলতেছে এটা পারবা, এগুলো পারবা, এগুলো আমি করাই দেওয়ার কিছু নেই, এগুলো তুমি পারবা, বুঝছো? এগুলো আসলে তুমি পারবা। আমি তোমাকে, চলো আমি যেগুলো একটু এক্সেপশনাল টাইপের ম্যাথ সেগুলো এবার আমি তোমাকে করাই। এতক্ষণ আমি নর্মাল ম্যাথ করাইছি, যেগুলো পরীক্ষায় আসার মতো ম্যাথ। ঠিক আছে, যেটা পারবা না সেটা আমাদেরকে বলবা। Fe থেকে Fe2+, কপার, এটাও পারবা তুমি, এটাও না পারার মতো কিছু না, এটাও না পারার মতো কিছু না। মানে বেসিক্যালি তুমি এটাকে কী হিসেবে চিন্তা করবা? এটাকে কপার 2+ হিসেবে চিন্তা করবা, আর এটাকে কী হিসেবে চিন্তা করবা?
এটাকে Fe2+ আকারে চিন্তা করবা, সালফেট নিয়ে চিন্তা করার দরকার নেই কোনো, বাকিটা আগের মতোই, বাকিটা আগের মতো, তাই এটা পারবা। তারপরে আসো এটা করে দিই, আসো আসো এটা করে দিই। দেখো এখানে কি বলতেছে, এখানে একটা তোমাকে কি দেওয়া আছে, কোষ সংকেত দেওয়া আছে। দেখো এই যে এটা হচ্ছে আমার কোষ সংকেত, এটা হচ্ছে আমার কি কোষ সংকেত। তাহলে তোমরা আমাকে বলতে পারবে এখানে অ্যানোড হিসেবে কাজ করতেছে কোনটা, এটা হচ্ছে এখানে কোষ সংকেত, তাহলে তোমরা এখানে বলতে পারবে এখানে অ্যানোড হিসেবে কাজ করতেছে কোনটা। ই সেলের ভ্যালু কি সবসময় ইনট সেল থেকে বেশি হবে? না, বেশিও হইতে পারে কমও হইতে পারে, ডিপেন্ড করতেছে ঘনমাত্রার উপরে, বেশিও হইতে পারে কমও হইতে পারে, কেমন। আচ্ছা তাহলে এখানে আমার অ্যানোড হিসেবে কাজ করবে কিন্তু Sn2+, কারণ Sn2+ থেকে Sn4+-এ কনভার্ট হচ্ছে। তাহলে আমি যদি এখানে সলিউশনে যদি তোমাকে কোষ বিক্রিয়াটা লিখতে বলি নাম্বারের জন্য, নাম্বারের জন্য যদি আমি তোমাকে এখানে কোষ বিক্রিয়াটা লিখতে বলি, তাহলে কোষ বিক্রিয়াটা কীরকম হবে দেখো। কোষ বিক্রিয়া হবে একটা জিনিস দেখো, এখানে বিক্রিয়ক হিসেবে আছে Sn। ভাই প্লাটিনামকে নিজে চিন্তা করতেছেন না, প্লাটিনাম অ্যাকচুয়ালি এখানে প্রলেপ দেওয়া, প্লাটিনামের শুধুমাত্র প্রলেপ দেওয়া, প্লাটিনামকে নিয়ে চিন্তা করার দরকার নেই। কোষ বিক্রিয়াটা কী হবে, এখানে বিক্রিয়ক হিসেবে আছে Sn2+ অ্যাকুয়াস, আর আরেকটা বিক্রিয়ক আছে, সেটা কোনটা বলো তো, সেটা হচ্ছে তোমার কাছে এখানে Fe3+। আরেকটা বিক্রিয়ক কোনটা এখানে, সেটা হচ্ছে Fe3+, এটাও অ্যাকুয়াস, এটা হচ্ছে বিক্রিয়ক, ঠিক আছে। আচ্ছা এখান থেকে কি প্রডিউস হচ্ছে দেখো তো, এখান থেকে প্রডিউস হচ্ছে Sn2+ থেকে Sn4+ প্রডিউস হচ্ছে, Sn4+ প্রডিউস হচ্ছে অ্যাকুয়াস। আচ্ছা আর এখানে Fe3+ থেকে Fe প্রডিউস হচ্ছে, Fe সলিড প্রডিউস হচ্ছে। দেখো তো কোষ বিক্রিয়াটা তোমরা সবাই বুঝতে পারছো কিনা, তোমরা সবাই কোষ বিক্রিয়াটা সবাই বুঝতে পারছো কিনা, কোষ বিক্রিয়াটা বুঝতে পারছো। দেখো এখানে Sn2+ আগে দেওয়া, তাই এটা বিক্রিয়ক, এখানে Fe3+ আগে দেওয়া, তাও এটা বিক্রিয়ক, আবার হচ্ছে এখানে Sn2+ থেকে Sn4+, তাহলে Sn4+ তৈরি হয়েছে, আর এখানে Fe3+ থেকে Fe তৈরি করছি। কোষ বিক্রিয়াটা সবাই বুঝতে পারছো কিনা এটা আমাকে জানাও তো, কোষ বিক্রিয়াটা কি তোমরা সবাই বুঝতে পারছো, তোমরা কি সবাই কোষ বিক্রিয়াটা বুঝতে পারছো? দেখো তো কোষ বিক্রিয়াটা, হ্যাঁ ওকে। এইবার আসো আমি তোমাকে একটা জিনিস দেখাই, আসো সেটা হচ্ছে আমি যদি এখানে ই সেল বের করতে চাইতাম, আচ্ছা আগে একটা কাজ করি, ইনট সেলটা বের করে ফেলি, তাহলে আমাদের সুবিধা হবে, কারণ আমাকে দিন শেষে কী বের করতে বসে, আমাকে ইএমএফ বের করতে বসে না, ইনট সেলটাকে বের করে ফেলে। আসো ইনট সেল, এখানে কী হবে তাহলে, জারণ হিসেবে কাজ করতেছে কোনটা, তুমি বলছো Sn2+ থেকে ভাই Sn4+, এটা হচ্ছে জারণ, আর বিজারণ হিসেবে কাজ করতেছে কোনটা এখানে, ওই যে Fe3+ থেকে ইনট অফ Fe3+ থেকে Fe, এটা হচ্ছে বিজারণ। তাহলে দেখো তো এখন ইনট থেকে Sn2+ থেকে Sn4+ দেওয়া আছে কত, -0.15, এটা দেওয়া আছে -0.15 প্লাস, দেখি Fe3+ থেকে Fe দেওয়া আছে কত, Fe3+ থেকে Fe দেওয়া আছে 0.036, কত দেওয়া এটা 0.036, তাহলে দেখো তো এখানে কত আসে ভ্যালুটা, এখানে আসবে -0.15 প্লাস 0.036, তাহলে এই ভ্যালুটা আসবে আমার কাছে -0.114, তাহলে এই ভ্যালুটা কত আসছে, ইনট সেলটা মাইনাস চলে আসছে, সমস্যা নেই, -114 মাইনাস আসছে মানে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে না, এতটুকুই হচ্ছে কাহিনী। আচ্ছা দেখি এই বিক্রিয়ায় তুল্য সংখ্যা কত হবে সেটা কে বলতে পারো, এই বিক্রিয়াতে তুল্য সংখ্যা কত হবে সেটা কে বলতে পারো, দেখি এই বিক্রিয়াতে তুল্য সংখ্যা কত হবে সেটা দেখি কে বলতে পারো, তুল্য সংখ্যা কত হবে। শুভ বলছো 2, মিমা বলতেছি কত হবে, তুল্য সংখ্যা তোমরা বের করে বলো। আরাফাত ভেরি গুড, ভেরি গুড। এই বিক্রিয়ায় তুল্য সংখ্যা হবে 6। কীভাবে 6 হয়েছে আমি তোমাদের দেখাই, আসো। আচ্ছা আমি চলো একটু ভেঙে ভেঙে লিখি, আসো। আচ্ছা অ্যানোডের বিক্রিয়াটা কী হবে দেখো, অ্যানোডের মধ্যে কী বিক্রিয়া হবে দেখো, অ্যানোডের মধ্যে বিক্রিয়া হবে, এই যে Sn2+ আছে, Sn2+, সে দুইটা ইলেকট্রন ত্যাগ করতেছে, সে কোথায় পরিণত হচ্ছে, Sn4+-এ পরিণত হচ্ছে, কারণ 2+ মানে দুইটা ইলেকট্রনের অভাব, 4+ মানে 4টে ইলেকট্রনের অভাব, তাহলে 2+ থেকে দুইটা ইলেকট্রন ত্যাগ করে Sn4+-এ কনভার্ট হচ্ছে। আর অন্যদিকে ক্যাথোডের মধ্যে কি রিয়াকশন করতেছে, ক্যাথোড দেখো তো এখানে, অন্যদিকে ক্যাথোডের মধ্যে কি রিয়াকশন করতেছে, ক্যাথোডের মধ্যে আছে Fe3+, ক্যাথোডের মধ্যে আছে এখানে Fe3+, সে হচ্ছে 3টে ইলেকট্রনকে গ্রহণ করতেছে, গ্রহণ করে Fe-তে কনভার্ট হয়েছে, বাট প্রবলেম হচ্ছে এখানে ছাড়তেছে 2টা ইলেকট্রন, গ্রহণ করতেছে 3টে ইলেকট্রন, তো এটা এরকম তো হওয়া যাবে না,
কারণ হচ্ছে আমরা সবাই জানি অ্যানোডে যতটা ইলেকট্রন ছাড়ে ক্যাথোডে ঠিক ততটাই গ্রহণ করতে হবে। অ্যানোডে যতটা ইলেকট্রন ছাড়ে ক্যাথোডে ঠিক ততটাই গ্রহণ করতে হবে। তাহলে এইসব ক্ষেত্রে যদি ডিফারেন্স চলে আসে তাহলে সেই ক্ষেত্রে কী করব? সেই ক্ষেত্রে আমরা যেটা করব, এই যে 2 আর 3-এর লসাগু নিব। কী নিব বলো তো? 2 আর 3-এর লসাগু নিব। 2 আর 3-এর লসাগু কত বলো তো? 2 আর 3-এর লসাগু কত? 2 আর 3কে যদি তুমি লসাগু করো, এই যে শুভ বা মিমা বলো তোমরা, 2 আর 3 যদি লসাগু করো, তারপরে মাহিন, দিয়া, সাবরিনা তোমরা একটু বলো, 2 আর 3 লসাগু করলে কত আসবে? সেটা আসবে 6 আসবে, তাই না? তো তুমি কি করবা তাহলে? এইটাকে 6 বানাবা, এটাকেও 6 বানাবা। তাহলে তোমরা আমাকে একটু করে বলো যে প্রথম বিক্রিয়াটাকে 6 কীভাবে বানাবা, এইটাকে 6 কীভাবে বানাবা? তাহলে উভয় পক্ষে 3 দিয়ে গুণ করা লাগবে। তাহলে 3 দিয়ে গুণ করে দাও। তাহলে 3Sn2+, তারপরে তোমার কাছে এখানে হচ্ছে -6 ইলেকট্রন, তার হচ্ছে 3Sn4+। দেখো এটা বুঝতে পারছো কিনা? আমি 6 বানাইছি কি, এটাকে আমি 6 বানাবো কিভাবে? উভয় পক্ষে 3 দিয়ে গুণ করব। বুঝতে পারছো? এটাকে 6 বানাবো কিভাবে? উভয় পক্ষে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে উভয় পক্ষে কী করবা বলো তো? এখানে 2 দিয়ে গুণ করবা। তাহলে 2Fe3+ প্লাস 6 ইলেকট্রন, আর হচ্ছে এখানে তখন পাবা 2Fe পাবা। দেখো তো এটা বোঝা গেছে কিনা? এতটুকু দেখো তোমরা বুঝতে পারছো কিনা? এতটুকু দেখো তোমরা সবাই বুঝতে পারছো কিনা? এই যে আমি যে তোমাকে লিখছি তোমরা কোষ বিক্রিয়াটা বুঝছো কিনা? কোষ বিক্রিয়া কিন্তু ভুল লিখছি। কোষ বিক্রিয়া কিন্তু ভুল লিখছি। কেন ভুল লিখছি আমি তোমার বলি। দেখো এখানে 6টা ইলেকট্রন ত্যাগ করছে, এখানে 6টা ইলেকট্রন গ্রহণ করছে, রাইট? এটা সঠিক। তাহলে এখন কোষ বিক্রিয়া কীভাবে লিখি? অ্যানোডের বিক্রিয়া ক্যাথোডের বিক্রিয়া যোগ করতে হবে না? কী করতে হবে? অ্যানোডের বিক্রিয়া ক্যাথোডের বিক্রিয়া যোগ করতে হবে। তো এখানে Sn2+ এর আগে 3 আছে, তাহলে অ্যাকচুয়ালি Sn2+ এর আগে কত আসবে এখানে বলো তো? এখানে Sn2+ এর আগে 3 আসবে। তারপরে Fe3+ এর আগে 2 আছে, তাহলে এখানে কি আসবে বলো তো? একটা 2 আসবে। তারপরে Sn4+ এর আগে কত আছে? 3 আছে, তাহলে এখানে একটা 3 আসবে, আর এখানে একটা 2 আসবে। তাহলে এটা হচ্ছে কারেক্ট কোষ বিক্রিয়া। এটা হচ্ছে কারেক্ট কোষ বিক্রিয়া। আমি তোমার বলি এই ধরনের ঝামেলা কোথায় হবে, কখন হবে? এই ধরনের ঝামেলা কখন হবে তোমার সেটা একটু আমি বলি। যদি কখনো দেখো আগের অঙ্কগুলোতে এই ধরনের কোনো ঝামেলা হয় নাই। আগের অঙ্কগুলোতে এই ধরনের কোনো ঝামেলা হয় নাই। কেন হয় নাই সেটাও বলতেছে। দেখো এই অঙ্কে ঝামেলা হওয়ার কারণ কি? এখানে +2 থেকে +4 হচ্ছে, তাহলে এখানে ইলেকট্রন চেঞ্জ হচ্ছে কয়টা? 2টা। এখানে 3+ থেকে 0 হচ্ছে, তাহলে এখানে ইলেকট্রন চেঞ্জ হচ্ছে কয়টা? 3টা। যদি অ্যানোড আর ক্যাথোড সাইডে ইলেকট্রন চেঞ্জটা সমান না হয়, তাহলে অবশ্যই এভাবে আগে বিক্রিয়া আকারে ভাঙায় লিখবা, পরে কোষ বিক্রিয়া লিখবা। বাট আগের অঙ্কগুলোতে কোনো প্রবলেম হয় নাই। কেন প্রবলেম হয় নাই? দেখবে এখানেও, এখানে দেখো এখানে কপার 2+ থেকে কপার 2টা ইলেকট্রন পরিবর্তন, এখানে আয়রন থেকে আয়রন 2+। তারপর এখানে কি হচ্ছে দেখো, ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+, তাহলে 2টা ইলেকট্রন পরিবর্তন। সিলভার প্লাস থেকে সিলভার 1টা ইলেকট্রন পরিবর্তন, বাট এখানে আছে 2 জন, আছে 2 জন, তাহলে এই জন্য দেখো 2টা ইলেকট্রন পরিবর্তন হচ্ছে। তারপরে দেখো তুমি এখানে Fe থেকে Fe2+, 2টা ইলেকট্রন পরিবর্তন, Sn থেকে Sn2+, 2টা ইলেকট্রন পরিবর্তন। তাই ইলেকট্রন পরিবর্তন যদি সমান হয় তাহলে কোনো ধরনের ঝামেলা নেই। বাট যদি কি হয় বলো তো, ইলেকট্রন পরিবর্তন যদি সমান না হয়, যেমন এই ক্ষেত্রে এখানে পরিবর্তন হয়েছে 2টা, এখানে পরিবর্তন হয়েছে 3টা, এই ধরনের ক্ষেত্রে তোমার কিন্তু অ্যানোড আর ক্যাথোডের বিক্রিয়াগুলো স্পেশালি আলাদা করে লিখতে হবে, পরে হচ্ছে দুইটাকে যোগ করে কোষ বিক্রিয়া লিখতে হবে। দেখি এবার আমরা আমাকে একটু বলো তোমরা এই জিনিসটা বুঝতে পারছো কিনা? এই যে আমি যা বললাম তা কি তোমরা বুঝতে পারছো? এই যে আমি দেখো তোমাদেরকে যে বলছি এটা কি তোমরা বুঝতে পারছো কিনা দেখো তো? হ্যাঁ, ওকে, ভেরি গুড, ভেরি গুড। তাহলে চলো এবার আমরা তাহলে ইনর সেল, ই সেলটা বের করে ফেলবো। এবার আসো, এবার আমরা তাহলে ই সেলটা বের করবো। ই সেল, ই সেল, তাহলে ই সেল হচ্ছে কত হবে? ইনর সেল, তাহলে ডাইরেক্ট ভ্যালু বসাই দিই, -114, 114। তারপর হচ্ছে মাইনাস এই যে 2.303, 2.303, আর হচ্ছে 8.314, আর কত? 8.314, 8.314। টেম্পারেচার কত? টেম্পারেচার দেওয়া 298 কেলভিন, তাহলে টেম্পারেচার দেওয়া 298 কেলভিন। আর এখানে ই কত বসাবা? অবভিয়াসলি ই বসাবা 6, কারণ এখানে তুল্য সংখ্যা কত বলো তো? এখানে এখানে হচ্ছে কিন্তু 6 হয়েছে, আর এখানে বসাবা 96,500। এবার আসো লগারিদম বসানোর পালা। লগারিদম বসায়ে দেখো আমরা উপরে কি বসাই? উৎপাদের আয়ন। উৎপাদে এখানে কোন আয়ন আছে বলো তো? এখানে উৎপাদের মধ্যে কয়টা আয়ন আছে? উৎপাদে শুধুমাত্র Sn4+ আছে। উৎপাদে শুধুমাত্র কি আছে? Sn4+ আছে। তাহলে উপরে কি লিখবা? উপরে লিখবা Sn4+ এর ঘনমাত্রা। বাট বুঝো এখানে একটা মোল সংখ্যা আকারে 3 আছে, তাহলে পাওয়ার আকারে 3 যাবে। মোল সংখ্যা আকারে 3 আছে, তাই পাওয়ার আকারে কি বসবে? এখানে
3 হবে না। ইনওয়ার্ড সেল তো সবসময় বললাম না, ইনওয়ার্ড সেল তো কনস্ট্যান্ট, ইনওয়ার্ড সেল তো সবসময় কনস্ট্যান্ট থাকবে। ইনওয়ার্ড সেলের উপর তুমি হাতে দিবা না, ইনওয়ার্ড সেল তোমাকে কোয়েশ্চনে দেওয়া থাকবে, তোমার কাজ হবে ই সেল বের করাটা। আর ধরো তো নিচে বসে বিক্রিয়কের আয়নগুলা, তো নিচে বিক্রিয়ক হিসেবে কোন কোন আয়ন আছে, একটা আছে Sn2+, একটা আছে Fe3+, দোনোটাকে কনসিডার করতে হবে। তাহলে এখানে কি বসাবো বলো তো, এখানে বসাবা ফার্স্টে আগে Sn2+, Sn2+, এটার ঘনমাত্রা, বাট এখানে মোল সংখ্যা আকারে 3 আছে, তাহলে পাওয়ার চলে যাবে 3। আর এখানে আছে Fe3+, বাট এখানে মোল সংখ্যা আকারে 2 আছে, তাহলে পাওয়ার আকারে চলে যাবে 2। দেখো তো এই অঙ্কটা বুঝছো কিনা, দেখো এই অঙ্কটা বুঝতে পারছো কিনা। হ্যাঁ, এখন তো তোমার কাজ সিম্পল, তুমি হচ্ছে জাস্ট কী করবা বলো তো, এখানে এই যে ঘনমাত্রাগুলো দেওয়াই আছে, Sn2+-এর ঘনমাত্রা এত, Sn4+-এর ঘনমাত্রা এত, Fe3+-এর ঘনমাত্রা এত, জাস্ট এখানে বসাবা, তোমার এখানে আনসারটা চলে আসবে। বুঝছো? মানে আমি তোমাকে একটু পাশে লিখে দিয়ে আসো, এখানে চলো আমি পাশে একটু লিখে দিই। এখানে Sn2+-এর আমি তোমাকে দেখাই Sn4+-এর ঘনমাত্রাকে লিখে দিই। আচ্ছা, এটা অন্য কালার দিয়ে লিখে আসো, তাহলে চলো এটা অন্য কালার দিয়ে লিখে দিয়ে আসো। এই যে Sn4+, Sn4+-এর ঘনমাত্রা দেওয়া আছে কত, 0.01। তারপর আছে Sn2+, Sn2+-এর ঘনমাত্রা দেওয়া কত, Sn2+-এর ঘনমাত্রা দেওয়া 0.1। আর আরেকটা আছে কোনটা, Fe3+, Fe3+-এর ঘনমাত্রা কত, এটা দেওয়া এখানে তোমার 0.2। ঠিক আছে, তাহলে জাস্ট এখানে এই ভ্যালুগুলো এখানে ইনপুট করবা, ইনপুট করে তুমি ইসেলের মানটা এখানে পেয়ে যাবা। দেখে আমাকে বলো ইসেলের মান কত আসবে, এখানে এখানে ইসেলের মান কত আসবে, এটা ইসেলের মানটা অলমোস্ট তোমার এখানে আসবে হচ্ছে -0.0.098 এরকম একটা রেজাল্ট আসবে, দেখবা। তাও তোমরা একটু মিলাই দেখিও, এরকম একটা রেজাল্ট তোমার কাছে আসবে। দেখো এটা বুঝতে পারছো কিনা। হ্যাঁ হ্যাঁ, ম্যাথটা মজার ছিল, গুড, ভেরি গুড। কারণ এটা কিন্তু যে তোমার নর্মাল অন্যান্য ম্যাথগুলোর মতো না, একটু ডিফারেন্স আছে এখানে কিন্তু। আমরা এই ধরনের ম্যাথ আরও করবো, একটা দিয়ে মাত্র শুরু হচ্ছে, একটা আমরা এই ম্যাথগুলো আরও করবো। তাহলে এ নাম্বার আমাদের শেষ, এবার আসো বি নাম্বার, ঘনমাত্রা কোষ কি জিজ্ঞেস করা হয়েছে। আগে বলো এ নাম্বারটা সবাই বুঝতে পারছো কিনা, এ নাম্বারটা সবার ক্লিয়ার, আশা করি এ নাম্বার সবার ক্লিয়ার। তাহলে চলো আমরা দেখি এবার ঘনমাত্রা কোষ জিনিসটা কি। চলো এটা দেখাই দিয়ে আসো। ঘনমাত্রা কোষ, ঘনমাত্রা কোষ মানে হচ্ছে এরকম যদি হয় যে আমি যদি একটা বিকার আনার চেষ্টা করি, দেখো ধরো তুমি এখানে একটা তড়িৎ বিশ্লেষণ নিছো, পাশে সেম তড়িৎ বিশ্লেষণ নিছো, কেমন ধরো এখানে একটা আমাদের তড়িৎদ্বার আছে, সরি, ধরো এটা আমাদের একটা তড়িৎদ্বার, এটা একটা তড়িৎদ্বার, ঠিক আছে। তো তুমি কি করছো, এইখানে যে তড়িৎ বিশ্লেষণটা নিছো, এখানেও সেম তড়িৎ বিশ্লেষণ নিছো, তার মানে দুইটা দুইটা কিন্তু সেম সেম তড়িৎ বিশ্লেষণ, বাট এটার ঘনমাত্রা ধরো S1, ধরো এটার ঘনমাত্রা হচ্ছে S2। তারপর এদেরকে মিলাই যদি তুমি কোনো তড়িৎ কোষ তৈরি করো, তার মানে একই তড়িৎ বিশ্লেষ্যের ভিন্ন ঘনমাত্রার দ্রবণ দ্বারা, একই তড়িৎ বিশ্লেষ্যের ভিন্ন ঘনমাত্রার দ্রবণ দ্বারা যদি কোনো তড়িৎ কোষ তৈরি করা হয়, তাহলে সেটাকে আমরা বলে থাকি ঘনমাত্রা কোষ। ডেফিনেশন লিখে দিচ্ছি, দাঁড়াও। এটা ধরো একটা বাল্ব লাগাই দিচ্ছে একটা, হ্যাঁ, ডেফিনেশনটা কি দেখো, ডেফিনেশনটা হবে একই তড়িৎ বিশ্লেষ্যের ভিন্ন ঘনমাত্রা দ্রবণ দ্বারা আমরা যদি কোনো তড়িৎ কোষ তৈরি করি, সেটাকে আমরা বলে থাকি তোমার ঘনমাত্রা কোষ। তাহলে লিখবো এখানে যে একই তড়িৎ বিশ্লেষ্যের ভিন্ন ঘনমাত্রার দ্রবণ দ্বারা যে তড়িৎ কোষ গঠিত হয়, তাকে ঘনমাত্রা কোষ বলে, ঠিক আছে, তাকে ঘনমাত্রা কোষ আমরা বলবো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার খ নাম্বারের আনসার। ঠিক আছে, আশা করি চলো নেক্সটে যাই আসো। নেক্সট এটা আশা করি বুঝতে পারছি। দেখো নেক্সটে বলতেছে আমাকে একটি তড়িৎদ্বারে এত মোল পার ডেসিমিটার কিউব ঘনমাত্রার HCl দ্রবণ ব্যবহার করা হয়েছে, 27°C তাপমাত্রায় তড়িৎদ্বারটি জারণ বিভব নির্ণয় করো। আচ্ছা, তো এখানে তুমি লক্ষ্য করে দেখো,
এখানে আমাকে কোয়েশ্চনে কি বলা হচ্ছে দেখো, সলিউশন। এখানে আমাকে বলতেছে একটা তড়িৎদ্বারে এত ঘনমাত্রার HCl এর জলীয় দ্রবণ ইউজ করা হয়েছে। তার মানে HCl যেটা আছে, HCl আমি যদি নাম্বারটা করি, HCl যেটা আছে, HCl এর ঘনমাত্রা দেওয়া আছে কত, 0.2 মোল পার ডেসিমিটার কিউব, বা যেটাকে তুমি আসলে অ্যাকচুয়ালি 0.2 মোলারও বলতে পারো। আচ্ছা, তোমরা আমাকে একটু করে বলো তো এখানে HClটা কীভাবে ভাঙে। HCl আকারে ভাঙতে পারে H প্লাস আর Cl মাইনাস আকারে। তাহলে এটা ঘনমাত্রা যদি S হয় তাহলে এটা ঘনমাত্রা S হবে, এটা ঘনমাত্রা S হবে। তাহলে তোমরাই আমাকে বলো H প্লাসের ঘনমাত্রা কত হবে, বলো তো। H প্লাসের ঘনমাত্রা কত হবে, H প্লাসের ঘনমাত্রা HCl এর ঘনমাত্রাটাই হবে, তাই না? তাহলে এটা 0.2 মোলারই হবে। তাহলে H প্লাসের ঘনমাত্রা কত এক্ষেত্রে, 0.2 মোলার। আচ্ছা, এখন আমাকে বলছো তুমি জারণ বিভব নির্ণয় করো। তো তোমার কিন্তু সরাসরি সূত্র আছে, ইসেল ইকুয়াল টু কত বলো তো, 0.0591 ইন্টু পিএইচ। তো পিএইচ ইকুয়াল আবার মাইনাস লগারিদম অফ H প্লাস। তো H প্লাস তুমি অলরেডি জানো, এখান থেকে তুমি ইসেলটা ইজিলি বের করে ফেলতে পারো। বাট তুমি যদি এইচএসসিতে যদি কোয়েশনটা আসে, যদি কোয়েশনটা কোথায় আসে এইচএসসিতে, তাহলে তো তুমি ওইভাবে করতে পারবো না। আমি তোমাকে আগে দেখাই এডমিশনে আসলে কীভাবে করবা। আচ্ছা, এটা এডমিশনটা আমি এর পরে বিষয়টা দেখা দিই। আচ্ছা, এই বিষয়টা দেখা দিয়ে আসো। যদি এডমিশনে আসে, যদি অঙ্কটা এডমিশনে আসতো তাহলে কীভাবে করতাম। এডমিশনে আসলে হচ্ছে ডাইরেক্ট আমি ইসেল বের করে ফেলতাম, যে ইসেল ইকুয়াল টু 0.0591 গুণন হচ্ছে পিএইচ, বা 0.0591, আর পিএইচ মানে কত এখানে, মাইনাস লগারিদম অফ H প্লাস, তার মানে 0.2। তাহলে দেখো এই ভ্যালুটা এখানে কত আসতেছে, 0.0591 ইন্টু লগারিদম অফ 0.2, তাহলে আছে 0.041। তাহলে এটা কত হচ্ছে 0.0413 এত ভোল্ট চলে আসছে। তাহলে এটাই কিন্তু হচ্ছে আমার কাছে আনসার। যদি এডমিশনে আসতো তাহলে তুমি এক লাইনে অঙ্কটা করে দিলেই শেষ। আর যদি এইচএসসিতে আসে, বাট অঙ্কটা যদি কোথায় আসে, এইচএসসিতে, তাহলে কীভাবে করবো। যদি অঙ্কটা এইচএসসিতে আসে তাহলে কীভাবে করবো সেটা দেখাই দিয়ে আসো। যদি অঙ্কটা আমার এইচএসসিতে আসে, তাহলে একটা জিনিস দেখো তো, আমাকে কি বের করতে বলছে, আমাকে বের করতে বলছে জারণ বিভব। তো এটা এখানে তাহলে অ্যানোড হিসেবে কাজ করবে এটা, বা এটার বিক্রিয়াটা কি হবে বলো তো। জারণে কি হয়, জারণ হচ্ছে ½ H2 থাকে, দেখো মনে আছে কিনা। এখান থেকে ইলেকট্রন একটা ছেড়ে দিয়ে H প্লাসে কনভার্ট হয়, তাই না। এটা তো এটা এই বিক্রিয়াটা কোথায় করতো, হাইড্রোজেন তড়িৎদ্বারে জারণে করতো না। হাইড্রোজেন তড়িৎদ্বারে জারণে এই বিক্রিয়াটা করতো, তাই না। তাহলে এখন দেখো তুমি জাস্ট এখান থেকে তাহলে জারণ বিভব বের করবা, তার মানে হাইড্রোজেন থেকে H প্লাস এটা বের করবা। তো এখানে তাহলে লিখবা প্রমাণ অবস্থায় এটার অবস্থা H2 থেকে H প্লাস মাইনাস 2.303 RT ডিভাইডেড বাই হচ্ছে EF, ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে EF। আর এখানে বসাবা লগারিদম অফ, এখানে উপরে বসাবা H প্লাসের কোনো মাত্রা, নিচে কোনো ধরনের আয়ন নাই তাই 1, নিচে কিন্তু কোনো ধরনের আয়ন, বিক্রিয়ক সাইডে কিন্তু কোনো আয়ন নাই। তাহলে এখন দেখো, তাহলে এখানে কি চলে আসবে, এই ভ্যালুটা 0 আসবে কারণ এটা প্রমাণ অবস্থায়, মাইনাস 2.303 আর হচ্ছে 8.314। টেম্পারেচার দেওয়া ছিল কত, 298 না, 27°C, তার মানে 300 কেলভিন। তাহলে শর্টকাট ইউজ কর। আচ্ছা, এখানে কিন্তু খেয়াল করো, ভালো মতো লক্ষ্য করো, এখানে কিন্তু টেম্পারেচার দেওয়া 27, তার মানে কিন্তু 300 কেলভিন। বাট তুমি যে শর্টকাটটা ইউজ করো, এই শর্টকাটটা এটা কিন্তু 25°C জন্য। এই শর্টকাটটা কোথার জন্য, 25°C বা 298 কেলভিনের জন্য। এই শর্টকাটটা কিন্তু কার জন্য ভ্যালিড হবে না, 300 ডিগ্রির জন্য ভ্যালিড হবে না, বুঝছো। তাহলে এই অঙ্কটা কিন্তু তুমি শর্টকাট দিয়ে করলে হবে না। তুমি যদি এই অঙ্কটা যদি শর্টকাট দিয়ে করো তাহলে তোমার আনসারটা মিলবে না, কথা বুঝতে পারছো। তাহলে এই অঙ্কটা শর্টকাট দিয়ে করা যাবে না, কারণ 27°C দেওয়া আছে। আমি খেয়াল করিনি, এক্সট্রিমলি সরি, বাট এখন তো তুমি বুঝে গেছো যে তোমার যদি 25 ডিগ্রি দেওয়া থাকতো তাহলে তোমার শর্টকাট অ্যাপ্লাই করা যাইতো। যদি 25°C দেওয়া থাকতো তাহলে তোমার শর্টকাট অ্যাপ্লাই করা যাইতো। বাট যেহেতু 27 ডিগ্রি দেওয়া আছে, দেখো এখানে ভালো করে ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট জিনিস এটা, 27 ডিগ্রি যেহেতু দেওয়া আছে তাহলে তোমার সহজে এই শর্টকাটটা ইউজ করা যাবে না। যেহেতু 27 ডিগ্রি দেওয়া, তাই এই শর্টকাটটা ব্যবহার করা যাবে না, বুঝতে পারছো।
এই শর্টকাটটা ব্যবহার করা যাবে না। হ্যাঁ, ওকে, ভেরি গুড। তাহলে চলো এবার আমরা যাই, এখানে করে ফেলি, আসো। তাহলে 300, আর ই কত আসবে এখানে? যেহেতু ইলেকট্রন পরিবর্তন হয়েছে একটা, দেখো এই যে তোমার খেয়াল করে দেখো, এখানে ইলেকট্রন পরিবর্তন হয়েছে কয়টা? একটা ইলেকট্রন পরিবর্তন হয়েছে, তাহলে ই আসবে 1, ই আসবে 1, আর এখানে আসবে 96,500, আর এখানে হচ্ছে লগারিদম অফ এইচ প্লাসের ঘনমাত্রাটা কত বলো তো? এখানে এইচ প্লাসের ঘনমাত্রা দেওয়া ছিল 0.2, তা 0.2। তাহলে এখন দেখো এখানে আনসার কত চলে আসবে। এটা আসবে -2.3038.314 ইন্টু 300 ডিভাইডেড বাই 96,500 ইন্টু লগারিদম অফ 0.2। এটা আনসার আছে 0.0416, 0.0416। সেম আনসার আসছে কি দেখি তো একটু করে। না, এটা 413 আসছে, এটা 416 আসছে। একটু কিন্তু অবশ্যই পার্থক্য থাকবে, এবং এই পার্থক্যের জন্য তোমার কিন্তু মার্কস কাটা যাবে, কারণ এই শর্টকাট শুধুমাত্র অ্যাপ্লাই করা যায় 25 ডিগ্রির জন্য। ঠিক আছে, তাহলে আশা করি আমরা সবাই বুঝতে পারছি। চলো নেক্সটে চলে যাই। নেক্সটে দেখো, আমাকে এই অঙ্কটা দিছে, এই অঙ্ক তুমি পারবা স্বতঃস্ফূর্ত কিনা। দেখো স্বতঃস্ফূর্ত কিনা কীভাবে চেক করবা? ওই যে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে অলরেডি কোষ বিক্রিয়াটা তোমার দেওয়া আছে, তোমার কোয়েশ্চনে কোষ বিক্রিয়া দেওয়া আছে। তাহলে এখানে অ্যানোড হিসেবে কাজ করবে কি, ক্যাথোড হিসেবে কাজ করবে কি, সেটাও তুমি জানো। যেমন এখানে অ্যানোড হিসেবে কাজ করবে কিন্তু কোবাল্ট, আর ক্যাথোড হিসেবে কাজ করবে এখানে আয়রন 2+। তাহলে এখান থেকে তুমি ই সেলটা বের করে ফেলবা। এখান থেকে তুমি কি বের করবা? ই সেল বের করবা। সেই ই সেল বের করার পরে ই সেল যদি গ্রেটার দেন 0 আসে, তাহলে বলবো হচ্ছে এখানে আমার স্বতঃস্ফূর্ত, আর যদি লেস দেন 0 আসে তাহলে স্বতঃস্ফূর্ত হবে না। সো এই অঙ্কটা তোমাদের উপর আমি ছেড়ে দিচ্ছি, কারণ এই টাইপের অঙ্ক আমরা করছি, সেটা তোমার বাড়ির কাজ থাকবে। তারপর এখানে বলতেছে আমাকে যে জারণ বিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া এবং প্রমাণ কোষ বিভব নির্ণয় করো, প্রমাণ মুক্তি শক্তির পরিবর্তন বের করো। আচ্ছা দেখো, একটা জিনিস খেয়াল করে দেখো তো, এখানে আমাকে একটা বিক্রিয়া দেওয়া আছে, হচ্ছে এটা আমাকে বিক্রিয়া দেওয়া আছে। তো আমাকে এই বিক্রিয়া থেকে কী বের করতে বলছে সলিউশন, আমি তোমাদের দেখাই। 1 নম্বর অঙ্কে এখানে বলতেছে আমাকে জারণ অর্ধ বিক্রিয়া লিখো, জারণ অর্ধ বিক্রিয়াকে তুমি লিখো। তাহলে এখানে জারণ অর্ধ বিক্রিয়া কোনটা হবে দেখো তো। আচ্ছা, আমাদের ক্লাস 1.5 ঘন্টা হবে, আর 20 মিনিট আছে ক্লাস আমাদের। কেমন? আমাদের ক্লাসটা 1.5 ঘন্টা হবে, 20টা মিনিট আছে আর। ঠিক আছে, দেখো তাহলে এখানে হবে এরকম, জারণ অর্ধ বিক্রিয়াতে কী হচ্ছে, জিঙ্ক সলিড অবস্থা থেকে তার 2টা ইলেকট্রন ত্যাগ করতেছে, সে হচ্ছে জিঙ্ক 2+, অ্যাকুয়াসে কনভার্ট হচ্ছে। আর অন্যদিকে যদি আমি দেখি বিজারণ অর্ধবিক্রিয়া, আমরা যদি লিখতে চাই বিজারণ অর্ধ বিক্রিয়া, এখানে কি হচ্ছে দেখো তো, বিজারণ অর্ধবিক্রিয়াতে এখানে হবে এই যে দেখো Cl2 আছে না, তাহলে Cl2 এইটা 2টা ইলেকট্রনকে গ্রহণ করবে, এবং 2টা ইলেকট্রনকে গ্রহণ করে সে কিসে পরিণত হবে? 2Cl- অ্যাকুয়াসে পরিণত হবে। Cl2টা 2টা ইলেকট্রনকে গ্রহণ করে 2Cl- অ্যাকুয়াসে পরিণত হবে। এবং আমাকে একটা কি বের করতে বলছে? ইনট সেলটা বের করতে বলছে, রাইট? তো ইনট সেল কত আসবে দেখো, ইনট সেল আসবে এই যে ইনট অফ, এটা জারণ বিভব, প্লাস ইনট অফ এটার বিজারণ বিভব। তাহলে দেখো এই ভ্যালুটা কত আসে এখানে, যে জিঙ্কের জারণ বিভব দেওয়া আছে কত, জিঙ্কের একটা জিনিস খেয়াল করো, জিঙ্কের কিন্তু বিজারণ বিভব দেওয়া আছে, বাট লাগবে জিঙ্কের জারণ বিভব, তার মানে এখানে 0.76 নেওয়া লাগবে, প্লাস এটার কিন্তু বিজারণটাই দেওয়া আছে, সেটা হচ্ছে 1.36। তো দুইটারে তুমি যোগ করো, দুইটারে যোগ করে দাও, যোগ করার পরে দেখো কত আসে, 0.76 প্লাস 1.36, তাইলে এখানে আসবে 2.12 এত ভোল্ট। তাহলে এখানে আমাদের বের করে ফেলছি। তাহলে আমাদের প্রথম প্রশ্নটা কিন্তু শেষ। আমরা এখানে এই যে ইনট সেলটা বের করতে বলছি, তাহলে এটা আমাদের শেষ। আচ্ছা বলো তো ভাই, সেকেন্ড অঙ্কটা তোমরা পারবা না? জাস্ট ডেল্টা জি নট বের করতে বলছে, আমি জাস্ট ছোটো করে এখানে দেখাই দিয়ে আসো। সেকেন্ড অঙ্কটা পান্থাবার টাইপের ম্যাথ একটা, দেখো ডেল্টা জি নট বের করতে বলছে, ডেল্টা জি নট ইকুয়াল টু মাইনাস ই সেল নট ইন্টু NEF। তো তুমি অলরেডি এই ই সেল নটের ভ্যালু জানো, ই সেল নটের ভ্যালু কত আসছে, -2.12। প্রশ্নে এন দেওয়া নাই, তাই 1 ধরে নিছি। ই কত হবে? 2 হবে, এফ হবে 96,500। কারণ ই কেন 2 হবে, দেখো এখানে 2টা করে ইলেকট্রন ত্যাগ করতেছে, ই হবে 2। সেখান থেকে তুমি ডেল্টা জি নটটা বের করে ফেলতে পারবে, ঠিক আছে? সেটা তুমি পারবা। তারপরে যাই,
তারপরে এই বিক্রিয়ার ইএমএফ এত ডেল্টা জি বের করতে হবে সেটাও পারবা, কারণ এখানে দেখো একটা জিনিস, ই সেল দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া আছে, এখানে তুল্য সংখ্যা কত হবে সেটাও তুমি জানো, ঠিক আছে? কারণ দেখো এখানে এখানে কি হচ্ছে, পিবি থেকে পিবিসিএল2 হচ্ছে, তার মানে পিবি থেকে পিবি2 প্লাসে কনভার্ট হচ্ছে। তাহলে বলো তো এখানে এখানে আর এখানে এই জায়গায় কি হচ্ছে, দেখো এখানে এই জায়গায় সিলভার প্লাস থেকে সিলভারে কনভার্ট হচ্ছে, সিলভার প্লাস থেকে সিলভারে কনভার্ট হচ্ছে। তো তুমি যদি খেয়াল করো এই জায়গায় ইলেকট্রন পরিবর্তন হচ্ছে 2টা ইলেকট্রন, এই জায়গায় ইলেকট্রন পরিবর্তন হচ্ছে 1টা ইলেকট্রন। তো 1 আর 2 যদি লসাগু বের করি, 1 আর যদি ইলেকট্রন পরিবর্তনটা ডিফারেন্ট তো লসাগু বের করবে, 1 আর 2 লসাগু হবে 2। তাহলে এটাই কি তোমার, এটাই হচ্ছে তোমার তুল্য সংখ্যা। যদি ইলেকট্রন চেঞ্জটা ডিফারেন্ট হয়, যেমন এখানে 2টা ইলেকট্রন গ্রহণ করতেছে বা সরি ছেড়ে দিচ্ছে, এখানে 1টি ইলেকট্রন গ্রহণ করতেছে, তো দুই আর এখানে 1, তো 2টা ডিফারেন্ট, তো 2 আর 1-এর লসাগু করো, লসাগু হচ্ছে 2। যেমন আমরা দেখছিলাম না 2 আর 3 ছিল, তো 2 আর 3-এর লসাগু কত 6, তো 6টাই কিন্তু তোমার তুল্য সংখ্যা হইতো। তো সেমভাবে এখানে 2 আর 1, তাহলে এখানে 2 আর 1-এর লসাগু হচ্ছে 2, তাহলে 2 হবে তোমার এখানে তুল্য সংখ্যা। তো তুমি এখানে তো ডেল্টা জি বের করতে বসো, তো ডেল্টা জি ইকুয়াল টু কি হয়, ডেল্টা জি ইকুয়াল টু হয়ে থাকে মাইনাস ই সেল ইন্টু এনইএফ। সো ই সেল দেওয়া আছে 0. ই সেল কত 0.4902, এন দেওয়া নাই তাই 1 ধরে নিব, ই হচ্ছে 2, এফ হচ্ছে 96,500। তো বাকিটা তুমি তেমনি পারবা, ঠিক আছে? তারপরে যাই আসো, এগুলা পারবা, স্বতঃস্ফূর্ত ঘটে কিনা দেখাইতে বলছে, এগুলো পারবা তুমি, এগুলো আমি করাই দেওয়ার কিছু নেই। আমি সিঙ্গেল তড়িৎদ্বারের একটা ম্যাথ করাই দিই। আসলে আচ্ছা একটা জিনিস বলো তো, এই ম্যাথটা করি আসো। দেখো এই ম্যাথটাতে তোমার খেয়াল করো তো, আমাকে বলো আগে এই ম্যাথটা কি সিঙ্গেল তড়িৎদ্বারের নাকি ডাবল তড়িৎদ্বারের? কেসিএল কেন দিচ্ছে, কেসিএল হচ্ছে যে লবণ সেতু বোঝানোর জন্য, কেসিএল দ্বারা বোঝানো হয়েছে, কেসিএল হচ্ছে লবণ সেতু। এটা অ্যাকচুয়ালি এটা কোন কোষ বলো তো, মানে ওটা কোষ না আসলে, কেসিএলটা যে লবণ সেতুর মধ্যে কি কম্পোনেন্ট আছে সেটা বোঝানোর জন্য দিছে, বুঝতে পারছো? লবণ সেতু বোঝানোর জন্য দিছে। আগে আমাকে বলো এই ম্যাথটা কি সিঙ্গেল তড়িৎদ্বারের নাকি ডাবল তড়িৎদ্বারের? এই ম্যাথটা কিন্তু সিঙ্গেল তড়িৎদ্বারের, কারণ এখানে শুধুমাত্র জিঙ্কের কথা বলা হয়েছে। এখানে শুধুমাত্র কার কথা বলা হয়েছে দেখো তো, খেয়াল করে দেখো, এখানে শুধুমাত্র কিন্তু জিঙ্কের কথা বলা হয়েছে, এখানে কিন্তু শুধুমাত্র এত দ্রবণ এত তড়িৎদ্বারে, মানে সিঙ্গেল তড়িৎদ্বারের ম্যাথ। আচ্ছা তোমাকে কি বের করতে বসে, তড়িৎদ্বার বিভব বের করতে বসে। এখন তোমাকে কিন্তু জারণ বিভব বের করতে বলে নাই, তোমাকে বিজারণ বিভব বের করতে বলে নাই, সিম্পল তড়িৎদ্বার বিভব বের করতে বসে। তো তুমি কিভাবে বুঝবা তোমার জারণ বিভব বের করতে হবে নাকি বিজারণ বিভব বের করতে হবে? সেই ক্ষেত্রে তোমাকে একটু করে প্রমাণটার দিকে তাকাইতে হবে, প্রমাণটার দিকে। আচ্ছা প্রমাণ যে বিভবটা দেওয়া সেটা কি জারণ বিভব নাকি বিজারণ বিভব? প্রমাণ যে বিভবটা দেওয়া সেটা কি জারণ বিভব নাকি বিজারণ বিভব বলো তো? প্রমাণ যে বিভবটা দেওয়া সেটা কি জারণ বিভব নাকি বিজারণ বিভব? জারণ বিভব। তো প্রমাণ বিভব যদি জারণ বিভব হয় তোমাকে অ্যাকচুয়ালি জারণ বিভবই বের করতে হবে। প্রমাণ বিভব যদি বিজারণ বিভব দেওয়া থাকে তাহলে তোমাকে অ্যাকচুয়ালি বিজারণ বিভব বের করতে হবে। কোয়েশ্চনটা বুঝতে পারছো? মানে প্রমাণ যেটা দেওয়া থাকবে তোমাকে অ্যাকচুয়ালি সেটাই বের করতে হবে। তার মানে আমাকে অ্যাকচুয়ালি এই জিঙ্কের জারণ বিভবটা বের করতে হবে। তো দেখো জিঙ্কের জারণ বিভব বের করবো, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, তাহলে এটা ইকুয়াল টু কি হবে, প্রমাণ অবস্থায় জিঙ্কের জারণ বিভব, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, আর এরপর হবে এখানে -2.303 RT ডিভাইডেড বাই এখানে হবে ইএফ। দেখি তোমরা আমাকে একটু করে বলো তো, এই ক্ষেত্রে আমরা ঘনমাত্রাকে উপরে বসাবো না নিচে বসাবো? এই ক্ষেত্রে আমরা ঘনমাত্রাকে উপরে বসাবো না নিচে বসাবো? এই ক্ষেত্রে আমরা ঘনমাত্রাকে উপরে বসাবো না নিচে বসাবো জারণ বিভব বের করার সময়? আমরা কিন্তু তোমাদেরকে শিখেছিলাম জারণ বিভব বের করার সময় ঘনমাত্রাকে উপরে বসাইতে হয়, বিজারণ বিভব বের করার সময় ঘনমাত্রাকে নিচে বসাইতে হয়। তাহলে এখানে কিন্তু তুমি জিঙ্ক 2+টা এই উপরে বসবে। দেখো কথা বুঝতে পারছো কিনা? তাহলে এখানে দেখো আমার এখানে কত চলে আসবে, এটা দেওয়া আছে 0.76, আর এখানে যদি আমি ভ্যালুগুলো বসাই দিই তাহলে দেখো এখানে আসবে হচ্ছে 2.303, আর হচ্ছে 8.314, টেম্পারেচার হচ্ছে 298, আর ই হচ্ছে তোমার 2, এফ হচ্ছে তোমার 96,500, আর এখানে লগারিদম অফ জিঙ্ক 2+এর ঘনমাত্রা, জিঙ্ক 2+এর ঘনমাত্রা হচ্ছে 0.5 দেওয়া। দেখো জিঙ্ক সালফেটের ঘনমাত্রা যা, জিঙ্ক 2+ এটা ঘনমাত্রাও কিন্তু ঠিক তাই। তারপর এখান থেকে তুমি এখানে ভ্যালুটা পেয়ে যাবা। দেখো এখানে কত ভ্যালু আসে, এই জায়গাটাতে কত ভ্যালু আসে দেখো, এটা আসবে 0.7688, 0.768895। একটু মিলাই নিও আনসারগুলা, কেমন? আমি তো তাড়াহুড়া করে করতেছি, একটু ভুল হইতে পারে।
ঠিক আছে। লগ জিঙ্ক কীভাবে? ওই যে তোমাকে আমি বলছিলাম, খেয়াল করো, তুমি জারণ বিভব বের করবা, জারণ বিভব বের করার সময় এই যে জারণ বিভব বের করবে তাকে উপরে বসাইতে হয়। আর যদি বিজারণ বিভব বের করো তাহলে সেটাকে 1/Zn জিঙ্ক 2+ লিখতা, যদি বিজারণ বিভব লিখতা। রাইট? গত ক্লাসে আমরা এটা প্রমাণ করছি। ঠিক আছে, দেখো এরপরে এইটা পারবা, এগুলা পারবা, এগুলো আমি করাই দেওয়ার কিছু নেই, এটা পারবা, এটা ইজিলি পারবা। তারপরে হ্যাঁ দেখো, এখানে আমাকে বলতেছে কি, ক্যাডমিয়াম থেকে ক্যাডমিয়াম 2+ আর H+ থেকে H2-তে কনভার্ট হচ্ছে। ঠিক আছে, প্লাটিনাম এই কোষটার বিভব বের করো। একটা জিনিস বলো তো, এখানে আমাকে এটার কোষ সংকেতটা দেওয়া আছে, এইটার আমাকে কি দেওয়া আছে, কোষ সংকেত দেওয়া আছে, ভালো কথা। তাহলে এখন আমাকে বের করতে হবে এখানে যে কোষ বিভব বের করো। তাহলে কোষ বিভব বের করার জন্য আমার আগে ইনট সেল জানা লাগবে। তো ইনট সেলটা কত হবে? ইনট সেল ইকুয়াল টু হবে অ্যানোডের জারণ বিভব। তাহলে অ্যানোড, আচ্ছা আমাকে বলো এখানে অ্যানোড হিসেবে কাজ করতেছে কোনটা? ক্যাডমিয়াম, সেটা অ্যানোড হিসেবে কাজ করতেছে। তাহলে ক্যাডমিয়াম থেকে ক্যাডমিয়াম 2+, আর ক্যাথোড হিসেবে কাজ করতেছে কোনটা? হাইড্রোজেনটা। তাহলে এখানে ইনট অফ H+ থেকে H2। তোমরা আমাকে একটু করে বলো এই ভ্যালুটা কত হবে? তোমরা আমাকে একটু বলো এই ভ্যালুটা কত হয়? এটার ভ্যালুটা কত আসবে বলতে পারো? এটার ভ্যালুটা কত হবে বলতে পারো? এই ভ্যালুটা কত হবে? ইনট অফ H+ থেকে H2, এটা শিখাইছি তোমাদেরকে। দেখো ইনট মানে কি? প্রমাণ অবস্থা। আর প্রমাণ অবস্থায় হাইড্রোজেনের জারণ বিভব বলো বিজারণ বিভব বলো, সর্বদা কত আসে? সর্বদা আসে 0। সর্বদা আসে 0। সর্বদা কত আসে? 0 চলে আসে। হ্যাঁ, তাহলে এখন দেখো এখানে তাহলে আমাদের কত আসবে? ক্যাডমিয়াম থেকে ক্যাডমিয়াম 2+ দেওয়া আছে মাইনাস, সরি এটা 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 দেওয়া আছে বিজারণটা, বাট আমার লাগবে জারণটা, তাহলে সেটা হবে 0.402 ভোল্ট। কারণ এটা তো 0, তো 0 হইলে তো এটা আলটিমেটলি 0.402 ভোল্টই আসবে। এবার আসে ই সেল বের করার পালা। ই সেল, আচ্ছা ই সেল বের করার আগে চলো আমি অ্যানোডের বিক্রিয়াটা দেখাই দিয়ে আসো। অ্যানোডের বিক্রিয়া কীরকম হবে দেখো। অ্যানোডের বিক্রিয়া হবে ক্যাডমিয়াম সলিড অবস্থায় ছিল, সে 2টা ইলেকট্রনকে ত্যাগ করছে, ত্যাগ করার পরে সেখানে ক্যাডমিয়াম 2+ অ্যাকুয়াসে কনভার্ট হয়েছে। আর অন্যদিকে ক্যাথোডের বিক্রিয়া কী হচ্ছে? এখানে ক্যাথোডের বিক্রিয়াতে H+ থেকে কিন্তু H2-তে কনভার্ট হচ্ছে, তাহলে 2H+, সে 2টা ইলেকট্রনকে গ্রহণ করছে, সে এখানে H2 গ্যাসে কনভার্ট হয়েছে। তাহলে এখানে আমার ইলেকট্রন গ্রহণ করতেছে কয়টা? 2টা করে। তাহলে এখানে তুল্য সংখ্যা হবে 2। আর এখানে তুমি যদি কোষ বিক্রিয়া লিখতে চাও, এখানে যদি আমি কোষ বিক্রিয়া লিখতে চাই, তাহলে কোষ বিক্রিয়া কোনটা হবে? ক্যাডমিয়াম সলিড অবস্থা প্লাস 2H+ অ্যাকুয়াস অবস্থা, এখান থেকে কনভার্ট হচ্ছে ক্যাডমিয়াম 2+ অ্যাকুয়াস অবস্থা প্লাস হচ্ছে H2, এটার গ্যাসীয় অবস্থা। তাহলে এখন এখানে তুমি কি বের করে ফেলো? ই সেলটা বের করে ফেলো। এই জায়গায় যদি আমি ই সেল বের করতে চাই, ই সেল, সেটা আসবে ইনট সেল। ইনট সেলটা কত? 0.402 মাইনাস 2.303 RT 8.314। আচ্ছা এটা আমরা আবারও তো এখানে রাখি দিই, 2.303 RT ডিভাইডেড বাই আসবে ইএফ আসবে, ডিভাইডেড বাই এখানে ইএফ আসবে, ইএফ, আর এখানে লগারিদম অফ। আমাকে বলতে এখানে উৎপাদের আয়ন কোনটা? উৎপাদের আয়ন হচ্ছে ক্যাডমিয়াম 2+, তো এখানে বসাবা ক্যাডমিয়াম 2+-এর ঘনমাত্রা। আর বিক্রিয়কের আয়ন কোনটা? বিক্রিয়কের আয়ন হচ্ছে H+। বাট ভাই দেখো এখানে টেস্ট 2 আছে, তাহলে এখানে টেস্ট স্কোয়ার বসাই দিবা। ভাই আপনি তো নর্মালি আগে H+ দিয়ে শিখাইছিলেন, এখন কেন 2H+ দিচ্ছেন? কারণ এখানে তো 2টা ইলেকট্রন ত্যাগ করছে, সেখানে আমার 2টা ইলেকট্রনই গ্রহণ করতে হবে, এই জন্য 2A। নর্মালি তো আমরা সবাই শিখছিলাম কি H+, একটা ইলেকট্রন হাফ H2 তৈরি হয়, বাট এখানে আমি 2H+ কেন দিছি? কারণ এখানে 2টা ইলেকট্রন ছাড়ছে, তাহলে 2টা ইলেকট্রন গ্রহণ করতে হবে, এই জন্য 2H+ দিছি। বোঝা গেছে? নর্মালি কিন্তু আমরা যখন হাইড্রোজেন তরিদ্বারের বিক্রিয়া দেখছি তখন আমরা কি দেখছিলাম? H+ একটা ইলেকট্রন গ্রহণ করে হাফ H2-তে কনভার্ট হয়, বাট আমার এখানে 2টা ইলেকট্রন গ্রহণ করা লাগবে, তাই 2H+ দিছি। আর এই 2 থাকার কারণে কি হবে? H+-এর উপরে স্কোয়ার বসে যাবে একটা। আর এবার তো বাকিগুলো সোজা, জাস্ট ভ্যালু বসাই দাও, ভ্যালু বসাই দাও। ভ্যালু বসাই দিলে কত আসবে দেখো, এই যে 0.402 মাইনাস মাইনাস এই যে তোমার এখানে কত, তাহলে দেখো এটা আসবে 2.303 আর হচ্ছে 8.314। টেম্পারেচার করে দেওয়া 298, তুল্য সংখ্যা এখানে 2, 96,500 আর ইন্টু লগারিদম অফ
ক্যাডমিয়ামের এটা ঘনমাত্রা দেখো কত, ক্যাডমিয়াম এটা ঘনমাত্রা হচ্ছে তোমাকে দেওয়া আছে 0.02, আর এইচ প্লাসের ঘনমাত্রা কত 0.2, বাট এখানে একটা স্কোয়ার বসবে। সো এখান থেকে তুমি ইজিলি কিন্তু ভ্যালুটা পেয়ে যাবা, এখান থেকে তুমি ইজিলি ভ্যালুটা পেয়ে যাবা, এবং এই ভ্যালুটা আসবে 0.410895, 0.410895 ভোল্ট। সো এটা হচ্ছে তোমার কাছে এখানে আনসার। দেখো তবে অঙ্কটা সবাই বুঝতে পারছো কি না? এই অঙ্কটা কি বোঝা গেছে ভাই? এই অঙ্কটা আমি করে দিব না, জাস্ট তোমরা আমাকে একটু করে বলবা এখানে তুল্য সংখ্যা কত হবে। এই অঙ্কটা করে দিব না, জাস্ট তোমরা আমাকে একটু করে বলবা এখানে তুল্য সংখ্যা কত হবে, এখানে তুল্য সংখ্যা কত হবে, জাস্ট তোমরা আমাকে একটু করে বলবা এই অঙ্কটাতে তুল্য সংখ্যা কত হবে। তাহলে অঙ্কটা আমি করে দিব না। তুল্য সংখ্যা হবে 3। কেন? কারণ এখানে ইলেকট্রন আদান প্রদান হচ্ছে 3টা, এখানে ইলেকট্রন আদান প্রদান হচ্ছে 1টা। তো 1 আর 3 যদি লসাগু করো তাহলে আনসার আসবে 3। তাহলে এটা হচ্ছে তোমার তুল্য সংখ্যা। বাকিটা তুমি নিজে করবা, কেমন? সো বাকিটা তুমি নিজে করবা, এটা পারবা, এটা তোমার বাড়ি কাজ থাকবে। তারপর চলো নেক্সটে যাই। নেক্সটে দেখো, চলো এটা আমাদের লাস্ট অঙ্ক, দেখি এটা কীভাবে বলো। বলতেছে আমাকে এত তাপমাত্রায়, আমাকে আগে বলে এই অঙ্কটা কি সিঙ্গেল তড়িৎদ্বারের নাকি ডাবল তড়িৎদ্বারের? এই অঙ্কটা কি সিঙ্গেল তড়িৎদ্বারের নাকি ডাবল তড়িৎদ্বারের? এই অঙ্কটাকে সেটা বলো, সিঙ্গেল তড়িৎদ্বারের ম্যাথ। তাহলে আমাকে বের করতে বলছে তড়িৎদ্বারের বিভব। তাহলে কনফিউশন হচ্ছে এখন কি জারণ বিভব বের করবো না বিজারণ বিভব বের করবো? দেখি বলো তো, আমরা কি জারণ বিভব বের করবো না বিজারণ বিভব বের করবো? বলো তো, আমরা কি জারণ বিভব বের করবো না বিজারণ বিভব বের করবো? জারণ, কারণ আমার কোয়েশ্চনে কিন্তু এখানে দেখো জারণটা দেওয়া আছে। আচ্ছা, এটা বিজারণের একটা করাই দিব, কেমন? বিজারণের একটা করাই দিব, এটা তাহলে সেকেন্ড লাস্ট ম্যাথ। ওকে, তাহলে আমরা জারণ বিভবটা বের করবো। তাহলে আমি যদি সলিউশন এখানে লিখি যে ই অফ আমার বের করতে হবে সিলভার থেকে সিলভার প্লাস, তাহলে এখানে আসবে ই নট অফ সিলভার থেকে সিলভার প্লাস মাইনাস 2.303 RT ডিভাইডেড বাই হচ্ছে ইএফ, ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে ইএফ। আর যেহেতু জারণ বিভব, তাই জারণ বিভবের সময় কিন্তু উপরে লিখতে হয়, তাই সিলভার এখানে প্লাস লিখে দিছি। জারণ বিভবের সময় উপরে লিখতে হয়, রাইট? তাহলে এখন দেখো এই ভ্যালুটা কত চলে আসবে, এটা 0.799 মাইনাস এই জায়গায় চলে আসবে, দেখো কত, এই জায়গায় চলে আসবে আমার 2.303 আর হচ্ছে 8.314, টেম্পারেচার দেওয়া 298, তুল্য সংখ্যা এখানে 1 হবে। কারণ কেন 1 হবে? কারণ সিলভার একটি ইলেকট্রন ত্যাগ করে, সিলভার ত্যাগ করে একটি ইলেকট্রন, এবং সে সিলভার প্লাসে কনভার্ট হয়, ঠিক আছে? তো একটি ইলেকট্রন ত্যাগ করে বলে এখানে আমাদের তুল্য সংখ্যা হবে 1। আর এখানে বসাবা 96,500, আর এখানে বসবে লগারিদম অফ সিলভার প্লাসের ঘনমাত্রা কত, এখানে 0.2 দেওয়া, 0.2 দেওয়া। সেখান থেকে তুমি তোমার কাঙ্ক্ষিত আনসার পেয়ে যাবা। নেগেটিভ আসবে ভ্যালুটা, ওটা নেগেটিভ আসবে, বাট তুমি তোমার আনসার পেয়ে যাবা, ঠিক আছে? তাহলে চলো আমি একটা, এগুলো আসলে পারবা, এগুলো না পারার কিছু নাই, এটাও পারবা, এগুলো পারবা। দাঁড়াও আমি তোমাকে একটা বিজারণের একটা করাই দিই। হ্যাঁ, চলো আমরা এটা করাই দিই, এটা করি আসো, চলো আমরা এটা করি আসো। আমাকে আগে বলে এই অঙ্কটা কি সিঙ্গেল তড়িৎদ্বারের নাকি ডাবল তড়িৎদ্বারের? চলো এই অঙ্কটা করে দিই, এটা কি সিঙ্গেল তড়িৎদ্বারের ম্যাথ নাকি ডাবল তড়িৎদ্বারের ম্যাথ? আগে আমাকে এই উত্তরটা দাও, এটা কি সিঙ্গেল তড়িৎদ্বার না ডাবল? সিঙ্গেল তড়িৎদ্বারের ম্যাথ। তো তোমাকে বের করতে বসে জাস্ট তড়িৎদ্বার বিভব, তোমাকে বের করতে বসে জাস্ট তড়িৎদ্বারের তড়িৎ বিভব, জারণও বলে নাই বিজারণও বলে নাই, তো তুমি কোনটা বের করবা? তোমার এখানে কোয়েশ্চনে কি বিভবটা দেওয়া আছে বলো তো? কোয়েশ্চনে কি দেওয়া আছে এখানে, জারণ না বিজারণ? তোমার কোয়েশ্চনে কোন ধরনের বিভব দেওয়া? বিজারণ বিভব দেওয়া, তাহলে তোমাকে বিজারণ বিভবটা বের করতে হবে। সো চলো আমি তোমাকে জাস্ট সূত্রটা লিখে দিয়ে আসো এখানে, সলিউশন। তাহলে তোমাকে বের করতে হবে ই অফ জিঙ্ক 2+ থেকে জিঙ্ক, এটা ঘনমাত্রা। তাহলে এটা ইকুয়াল টু হবে ই নট অফ জিঙ্ক 2+ থেকে জিঙ্ক, তারপর হচ্ছে মাইনাস 2.303 RT ডিভাইডেড বাই হচ্ছে ইএফ, ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে ইএফ, ডিভাইডেড বাই হচ্ছে ইএফ। আর হচ্ছে লগারিদম অফ, বলো এখানে এই ক্ষেত্রে উপরে বসাবা না নিচে বসাবা? এই ক্ষেত্রে উপরে বসাবা নাকি নিচে বসাবা? এই ক্ষেত্রে কিন্তু নিচে বসাবা নাকি উপরে বসাবা?
হ্যাঁ বিয়োজন মাত্রার কাহিনীটা দেখাচ্ছি, নিচে বসাবা। বিয়োজন মাত্রার কাহিনীটা দেখাচ্ছি, টেনশন নিও না। আগে জাস্ট তুমি সূত্র লেখাটা শিখো। তাহলে এই ক্ষেত্রে আমি নিচে বসাবো, এই ক্ষেত্রে আমি কী করবো, নিচে বসাবো। তাহলে 1/জিঙ্ক 2+ করবো। বাট একটা কাহিনী দেখো, আমার এখানে জিঙ্কের এটার সালফেটের ঘনমাত্রা দেওয়া আছে এত, বাট বলতেছে এটা 92% বিয়োজিত হয়। এর মানে কি? এর মানে হচ্ছে জিঙ্ক 2+এর ঘনমাত্রা তাহলে কত হবে? জিঙ্ক 2+ অ্যাকচুয়ালি কীভাবে জেনারেট হয় বলো তো? জিঙ্ক সালফেট এখান থেকেই তো জিঙ্ক 2+ জেনারেট হয়, তাই না? জিঙ্ক 2+ আর হচ্ছে সালফেট 2- জেনারেট হয়। নর্মালি আমি যখন এখানে অ্যাস চিন্তা করি তখন এখানে অ্যাস এটা আমরা কখন বলি? যখন আমাদের 100% বিয়োজিত হয়ে যায়। বাট অ্যাকচুয়ালি বলতেছে কি এখানে 100% বিয়োজিত হয়নি। এখানে যদি অ্যাস থাকে তাহলে 92% বিয়োজিত হয়েছে, তাহলে এখানে থাকবে 0.92 অ্যাস। মানে এখানে যদি অ্যাস থাকে তাহলে এখানে কত পার্সেন্ট বিয়োজিত হয়েছে? 92%, তাহলে এখানে থাকবে 0.92 অ্যাস। তাহলে তোমরা আমাকে একটু করে বলো তো এখানে জিঙ্ক 2+ তাহলে ঘনমাত্রা এখানে কত হবে? 0.92 গুণন 0.095। তাহলে দেখো এটা কত আসবে? 0.92 গুণন 0.95, তাহলে এটা আসবে তোমার 0.0874 তো মোলার। বাকিটা তুমি তো পারবা, এখানে জাস্ট এই ভিডিওটাকে এখানে বসাই দিবা, বাকিটা তুমি এখানে অটোমেটিক পারবা। বোঝা গেছে না অঙ্কটা? দেখো অঙ্কটা বুঝতে পারছো কিনা। তাহলে এর মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারের যত শর্ট সিলেবাস, যত থিওরি ম্যাথ, রিটেন ম্যাথ আছে সব আমাদের শেষ হচ্ছে। আমরা আগামী ক্লাসে হচ্ছে আমরা চেষ্টা করবো এই চ্যাপ্টারের উপর পুরো MCQ আর হচ্ছে CQগুলোর উপর রিভিউ দেওয়ার। কেমন? তো আজকের ক্লাসে কেমন লাগছে তুমি জানাতে পারো। তো সবাই ভালো থাকবা, দেখা হবে নেক্সট ক্লাসে। যাই তাহলে, আসসালামু আলাইকুম।